গল্প চোখেরও তারা তুই তাইয়ে বাবিন কেয়া। গল্পের প্রথম অংশ। মা যেখান থেকে ডিভোর্স নিয়ে চলে আসে সেই বাড়িতে আজ বউ হয়ে যেতে হচ্ছে আমার। মা কখনো এই বাড়িতে পা রাখতে দেয়নি আমাকে, কিন্তু মায়ের মৃত্যুর পর সেই বাড়িতে যেতে হচ্ছে। ওরা মাকে অনেক অত্যাচার করেছে, তাই মা বাধ্য হয়ে বাড়ি থেকে চলে আসে। মনে ভয় হচ্ছে, যদি আমার স্বামী একজন খারাপ মানুষ হয়, অত্যাচার করে, তখন কোথায় ঠিকানা হবে আমার। হঠাৎ কেউ আমার মাথায় হাত রাখে। নিজের ভাবনা থেকে বাহিরে এসে গাড়ি থেকে নেমে পড়, সবাই তোকে বরণ করে ঘরে তুলে নিবে। নিলয় চৌধুরীর মেয়ে বাড়িতে ফিরে এসেছে। এই বাড়িতে বউ হয়ে আজ সবাই আনন্দ করবে। এই বৃদ্ধ মানুষ আর কেউ না, আমার বাবা জন্মের আগে মা এই বাড়ি থেকে বের হয়ে, তাই ওনার মুখ ভালো করে দেখা হয়ে ওঠে নাই। কিন্তু উনি আমার জীবন থেকে সুখ কেড়ে নিয়ে এখন আমার সামনে ভালো মানুষ হিসাবে নাটক করছে। গাড়ি থেকে নেমে যায়, আমি বরণ করে ঘরে তুলে নেয়। সবাই ফুল দিয়ে সজ্জিত একটা রুমে বসে থাকতে হচ্ছে। আরে ছোট সাহেব বিয়ে করে বাড়ি না এসে কোথায় চলে গেছে? বড় সাহেব জোর করে বিয়ে দিয়েছে এই মেয়ের সাথে। ছোট সাহেব অনেক রাগী, এই মেয়ে কি করে ওনার সাথে থাকবে? আমি সবার কথা শুনে মনে মনে চিন্তা করি, যদি উনি অনেক রাগী আর খারাপ হয় তাহলে আমার উপর অত্যাচার করবেন, কিন্তু তোকে প্রতিবাদ করতে শিখতে হবে। আর এই বাড়িতে যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা পূরণ করতে হবে। তবে মেয়ে খুব সুন্দরী, ছোট সাহেব যেমন সুন্দর দেখতে, বউ তেমন দেখতে, একদম মানিক জোড়া, দারুণ মানাবে। শরীর বেশ খারাপ হয়ে গেছে সকাল থেকে, বিয়ে নিয়ে যা নাটক হয়েছে। যার সাথে বিয়ে হয়েছে তাকে এক নজর দেখার ভাগ্য হয়ে ওঠে নাই। আর এখন উনি কোথায় চলে গেছে কে জানে। চোখে ঘুম চলে আসে, সকাল হয়ে যায়, ঘুম থেকে উঠে পড়ি। কিন্তু ফোনের কথা বলতে শুনে পিছনে ফিরে দেখি, সরি ফাহিম, কালকে একটু ঢাকার বাহিরে যাই, সেই জন্য মিটিং করতে পারি নাই। তবে আজকে ভুল হবে না, তুমি আবার আসতে হবে, সবাইকে বলে দাও। এই লোক আমার রুমে কি করছে? আপনি কি আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করলেন? এত সাহস হয় কি করে? রুমে ঢুকতে হলে নক করে ঢুকতে হয়, জানেন না আপনি? আমি ফোন রেখে পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে। খুব বেশি বয়স না, মনে হচ্ছে কলেজে পড়ে। যার সাথে বিয়ে হয়েছে তাকে দেখে অবাক হয়ে গেলে হবে। আর সাহস আমার অনেক, ভবিষ্যতে আপনার সাহসের সাথে পরিচয় হয়ে যাবে। ওহ, তাহলে আপনি সেই যার সাথে বিয়ে হয়েছে আমার। কালকে সারারাত কোথায় ছিলেন আপনি? বাসর রাতে নতুন বউকে রেখে প্রেমিকার সাথে সময় কাটাতে তার বাড়িতে রাত কাটিয়ে চলে আসলেন। বাহ, বিয়ের পরের দিন বউ হয়ে গেলেন দেখি। আর আমি যার সাথে ইচ্ছা তার সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসি, সেই বিষয়ে আপনাকে ভাবতে হবে না। আমি শুধু বড় আব্বুর জন্য বিয়ে করেছি, আমার থেকে কোনো আশা করবেন না আপনি। শুনুন, আমি আপনাকে খুশি হয়ে বিয়ে করি নাই, বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। ভালো হয়েছে আপনি বিয়ে মেনে নেন নাই। যদি আপনি রাজি থাকেন তাহলে আমরা কয়েকদিন পর বিয়ে ভেঙে দিতে পারি। আমি রাজি, কিন্তু বিয়ে শেষ করতে হলে 6 মাস একসাথে থাকতে হবে, কারণ ডিভোর্স 6 মাস একসাথে না থাকলে হয় না। ঠিক আছে, 6 মাস একসাথে থাকতে রাজি আমি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্রেমও পড়া বারণ। আমার আপনার মতো মেয়ের প্রেমে পড়তে বয়ে গেছে। যদি এই ফারিস ফারহান চৌধুরী ইচ্ছে করে তাহলে আপনার মতো 100 মেয়েকে প্রেমে ফেলতে পারে। আপনি 100 মেয়ে নিয়ে থাকেন বা 200 মেয়ে, সেই বিষয়ে কোনো মাথা ব্যথা নাই আমার। শুধু আমার থেকে দূরে থাকতে হবে, কথাটা মনে রাখতে হবে। আপনার কাছে থাকতে চাই না আমি, শুধু একটা কথা ঝুঁঝতে পারি না, আপনি বড় আব্বুর মেয়ে হয়ে এত খারাপ ব্যবহার করতে জানেন কেমন করে? শুনুন, জন্ম দিলে কেউ বাবা হয়ে যায় না, আর আমি ওনার কেউ হয় না। শুধু ঘৃণা করি এই বাড়ি আর এই বাড়ির মানুষকে। আপনি কাকে ঘৃণা করেন সেটা আপনার বিষয়ে, কিন্তু আমি চাই আপনি আমাকে ঘৃণা করেন আর এই 6 মাস আমার থেকে দূরে থাকবেন। আমার রাগ কিন্তু অনেক বেশি, তাই কেন বিরক্ত করবেন না, মনে রাখবেন কথা সব। ঠিক আছে, মনে থাকবে। আমি আর আপনি বিবাহিত কিন্তু আলাদা। ঠিক আছে, আমি ফ্রেশ হতে ওয়াশরুমে যাই। বাহিরে এসে দেখি মেয়েটা ঘরে নেই, মনে হয় বাহিরে গেছে। আমি খাবার খেতে নিচে যাই। আমি খাবার টেবিলে, সবাই বসে ওনার জন্য অপেক্ষা করছে। আমি নতুন বউ, তাই কাজ করতে হবে না, কিন্তু হাতে হাতে জরিনা থালার সাহায্য করি। থালা খুব ভালো, এই বাড়ির কাজের লোক, কিন্তু সবাই ওনাকে থালা হিসাবে সম্মান করে।
খাবার টেবিলে গিয়ে বসে পড়ি, বড় আব্বু আর মা বাবা অনেক সময় ধরে অপেক্ষা করছে। ফারিস তোর আর আধার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু কেন অনুষ্ঠান করা হলো না? তাই একটা ছোট অনুষ্ঠান করতে চাই। বড় আব্বু তুমি বিয়ে করতে বললে আমি সেটা মেনে নিয়েছি, এখন সবাইকে জানাতে হবে সেটা আমি মেনে নিব না। আর বিয়ে হয়েছে সেই বিষয়ে কেউ জানবে সেটা আমি চাই না, কারণ এই বিয়ে মেনে নিতে আমার একটু সময় লাগবে। তাই যখন সময় হবে তখন সবাইকে সত্যি জানিয়ে দিও, কিন্তু এখন না, মানে না। আচ্ছা ঠিক আছে, তোকে জোর করব না আমি, কিন্তু আধার এই শহরে নতুন, তুই ওকে কলেজে অ্যাডমিট করে দিতে যা। উনি ছোট বাচ্চা না, ওনাকে নিয়ে যেতে হবে, আর তুলি আছে ওর সাথে চলে যাবে। আমার অনেক কাজ আছে, সবসময় তোমার মেয়েকে নিয়ে বসে থাকতে পারবো না, দয়া করে একটু শান্তি দেও বড় আব্বু। ফারিস তুই জেদ করবি না, আর তোর কাজের জায়গা থেকে কলেজ খুব দূরে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু ফারহান চৌধুরী লেট করা পছন্দ করে না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে আসতে বলবে। আমি শুধু কথা শুনে যাচ্ছি, ওনার সাথে যেতে হবে কালকে। কাজের মেয়ে সত্যি বলেছে, উনি অনেক রাগী। আমি রেডি হয়ে গাড়িতে বসে যাই, তুলি ও আসে। তুলি আমার ননদ, বেশ ভালো মেয়ে, বিয়ের দিন ওর সাথে কথা হয়, আমরা অনেক ভালো বন্ধু হয়ে যায়। ভাবি তুমি আর ফারিস ভাইয়া পিছনে বসে যাও, আমি সামনে বসে যাই। তুলির মুখে ভাবি ডাক শুনে একটু অবাক হয়, আসলে এই ডাক আমার কাছে নতুন। তাই কিছু না বলে পিছনে বসে যায়। উনি চুপচাপ ফোনে নিউজ দেখছে। পুরো রাস্তায় অনেক মানুষ আছে, কিন্তু গাড়ির ভিতরে অনেক নীরবতা, মনে হচ্ছে এখানে কেউ নাই। আমি শুধু চুপচাপ বসে থাকি, যদি উনি বকা দেন তাহলে। তুলি গাড়ি থেকে নাম, আমার একটু ওনার সাথে কথা আছে। তুই বাহিরে গিয়ে দাঁড়িয়ে থাক। উনি আমার সাথে কথা বললেন শুনে ভয় করছে, আমাকে বকবে না তো? কিন্তু আমি ভুল কি করেছি সেটা বুঝতে পারছি না। এই মেয়ে শুনুন, কলেজে অ্যাডমিট হলে আপনি যে বিবাহিত সেটা বলতে হবে না। আর ফারহান চৌধুরী আপনার হাজবেন্ড, সেটা কেউ জানতে যাতে না পারে। সবাইকে জানাতে হবে আপনি তুলির বন্ধু ফারিস। নাম ভুল করে নিজের মুখে আনতে যাবেন না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি কোনো কথা না বলে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। গাড়ি থেকে নেমে পড়ি, মনে হয় শ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনি বকা দেন নাই। তুলি দাঁড়িয়ে আছে, ও আমার কাছে আসে। তোমাকে কি ভাইয়া বকা দিয়েছে? আসলে ভাইয়া একটু এরকম, সবাই ভাইয়ার রাগ দেখে ভয় পাই। বাড়িতে শুধু বড় আব্বু ছাড়া কেউ ভাইয়ার সাথে কথা বলতে সাহস করতে পারে না, মা বাবা সবাই শুধু জরুরি কথা বলে। ওহ, তাহলে গাড়িতে তুমি তাই চুপ করে থাকলে? আমি মনে করেছি তোমার কথা কম বলা পছন্দ, আর তোমার ভাইয়া বকা দেয় নাই। আমাকে সে শুধু সবাইকে বিয়ের বিষয়ে জানাতে নিষেধ করেছে। ওহ, তুমি বেঁচে গেলে, না হলে ভাইয়া যে রাগী। আর আমি অনেক কথা বলি, কিন্তু বেশি কথা বললে ভাইয়া বকা দেয়, সেই জন্য চুপ থাকতে হয়। আচ্ছা, কলেজে তোমাকে ভাবি বলে ডাকতে পারবো না, কিন্তু কি বলে ডাকব? তুমি আমার নাম ধরে ডাকবে। আমার নাম আধার, আর আমরা একসাথে পড়াশোনা করব, তাই তুমি আমার বন্ধু। আচ্ছা, তুমি কলেজ ঘুরিয়ে দেখাবে না? আমি ওর কথা শুনে খুশি হয়ে যাই। সত্যি বড় আব্বু অনেক ভালো, একজন মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। কিন্তু ফারিস ভাইয়া ওকে মেনে নিবে যে? রাগী ভাইয়া। আমি পুরো কলেজ ঘুরিয়ে দেখায়। কলেজ খুব সুন্দর পরিপাটি করে সাজানো, দেখে পছন্দ হয়ে যায়। কিন্তু আচ্ছা, বড় আব্বু যদি ভালো হয় তাহলে মা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? সত্যি বড় আব্বু দোষ করেছে, না অন্য সত্যি লুকিয়ে আছে এর পিছনে? আধার সবার সাথে পরিচয় হয়ে নেয়। প্রথম দিন খুব সুন্দর করে কেটে গেল ওর। তুলি আর আধার বাড়ি ফিরে আসে। নিজের রুমে যায়। ফারিস বাড়ি ফিরে আসে নাই, তাতে আধার একটু শান্তি পেয়ে যায়, কারণ ফারিস থাকলে যদি বকে। আমি একটু ফ্রেশ হয়ে নিচে যাই, দেখি আমার শাশুড়ি রান্নাঘরে রান্না করছে। বাড়িতে অনেক কাজের লোক আছে, তবু উনি রান্না করছে, মনে হয় উনি বেশ পরিশ্রম করে। আমি রান্নাঘরে যাই। আরে আধার, তুমি এখানে কেন? নতুন বউ রান্নাঘরে আসতে নেই মা। রুমে গিয়ে যাও, আর যদি কোনো দরকার থাকে জরিনা বা অন্য কাউকে ডাক দিবে, নিচে আসতে হবে না। আরে কোনো সমস্যা নাই আম্মু, আসলে ঘরে বসে থাকতে ভালো লাগছে না, তাই বাহিরে আসি। আর আপনার কেন সাহায্য লাগলে বলেন, আমি করে দেয়। আম্মু ডাক শুনে বেশ খুশি হয়ে যায়, আর ওর ব্যবহার দেখে ভালো লাগে। সাহায্য করতে হবে না, আর তুমি রান্না করতে পারবে না।
আম্মু মেয়ে হয়ে যদি রান্না করতে না পারি তাহলে কেমন করে হবে? আমি সব রান্না করতে পারি। আম্মু মৃত্যুর আগে অনেক অসুস্থ ছিল, ঘরের সব কাজ আমাকে করতে হয়েছে, তাই রান্না করতে কেন অসুবিধা হবে না। আমার আম্মু সবসময় বলে মেয়ে হয়ে ঘরের সব কাজ জানতে হয়, আর আম্মু সবসময় আপনার কথা বলেছে আপনি অনেক ভালো। আসলে তোমার শ্বশুর আর আমার প্রেমের বিয়ে হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, কিন্তু ভাইজান বিয়ে করতে একটু সময় নেই। যখন ফারিস পেটে তখন তাদের বিয়ে হয়, কিন্তু ভাবি অনকে ভালো ছিলেন, বোনের মতো আদর করতেন, আর উনি থাকতে বাড়ির সব কাজ উনি করতেন, কিন্তু হঠাৎ করে আম্মু কথা বলতে বলতে থেমে যায়। কি হয়েছে আম্মু, হঠাৎ করে পড়ে কি? না পড়ে কিছু না, তুমি কফি তৈরি করে দাও, ফারিস চলে আসবে, ও কফি না পেলে রাগ করবে। আমি কফি রেডি করি, তখন উনি চলে আসে। আমি দেখি আম্মু আর সেই মেয়ে রান্না করছে, দুইজন বেশ বন্ধু হয়ে গেছে মনে হয়, আর মা সবার সাথে খুব সহজভাবে মিশে পড়ে। আম্মু জরিনা থালাকে দিয়ে রুমে কফি পাঠিয়ে দাও, মাথা ব্যথা করছে আর যেন ডাকতে না হয়। এই যে ফারিস চলে এসেছে, বৌমা তুমি কফি নিয়ে যাও, দেরি হলে রাগ করবে কিন্তু। আমি বাধ্য হয়ে কফি নিয়ে যাই, কি করব, মায়ের সামনে কিছু বলতে পারি নাই, কিন্তু কফি যদি ভালো না হয় তাহলে যদি বকা দেন। আমি রুমে যাই, একটু ভয় নিয়ে ওনাকে কফি দেয়, এই নেন আপনার কফি। আমি হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দেয়। আজ কফি খেতে বেশ ভালো হয়েছে, এই বাড়িতে এত ভালো কফি কেউ বানাতে পারে না। তাহলে এই মেয়ে কফি তৈরি করেছে কিন্তু কেন? আমি খুব ভালো করে কফি খাওয়া শেষ করলেন, একটু ভয় নিয়ে জিজ্ঞেস করি কফি কি খেতে খারাপ হয়েছে, যদি খারাপ হয় আর কখনো নিয়ে আসব না। আমি ওর কথা শুনে একটু হাসি, সকালে অনেক বলেছে মুখে মুখে, কিন্তু এখন ভয় পেয়ে বলছে। আমি কত রাগী, তার সাথে পরিচয় হয়ে গেছে, মনে হয় কফি বেশ ভালো খেতে হয়েছে, রোজ যদি এরকম কফি তৈরি করেন তাহলে ভালো হবে। আর আমার অনেক রাগ, ঠিক আছে, কিন্তু বিনা কারণে বকা দেয় না। আমি ওনার মুখে কফি ভালো হয়েছে শুনে খুশি হয়ে যায়। আমি কফি ভালো বানাতে পারি সেটা সবাই বলে, কিন্তু উনি যখন বললেন তখন অন্যরকম একটা খুশি হচ্ছে। যদিও এক কারণ জানা নাই, তবে লোকটা খুব খারাপ না, একটু ভালো আছে। কি হয়েছে আপনার, এখানে দাঁড়িয়ে না থেকে যান, পড়তে বসেন, কলেজে অ্যাডমিট হলে তো হবে না। মন দিয়ে পড়াশোনা করতে হবে, শুধু শুধু বড় আব্বুর টাকা খরচ হবে, এইটা আমি মেনে নিব না। এই কথা শুনে একটু রাগ হয়। শুনুন, আপনার বড় আব্বুর আমার পড়াশোনার জন্য কেন টাকা দিতে হবে না? আমি নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারি, আর কলেজে অ্যাডমিট হয়ে পড়াশোনা করতে হয় সেটা জানি, তাই ঠিক সময় পড়তে বসে যাব। বিকাল 6টার সময় কেউ পড়ে না নিশ্চয়ই, আর আমি যথেষ্ট টাকা রোজগার করি, তাই একদম খোটা দিয়ে কেন কথা বলবেন না। বাহ, মেয়েটা দেখি বেশ কথা বলতে পারে। ফারিস চৌধুরীর মুখে উপর কেউ কথা বলে না, আর এই মেয়ে বলল। আর কারো সম্মানে আঘাত লাগলে সে কথা বলবে, আমার একটু বুঝে কথা বলা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, সরি, বুঝতে পারি নাই, কথা শুনে আপনি কষ্ট পেতে পারেন, আমি শুধু চাই আপনার পড়াশোনা ঠিক করে করেন। 6 মাস পরে যখন চলে যাব তখন এত আমার পড়াশোনা নিয়ে চিন্তা করে কি হবে? এই কথা বিড়বিড় করে বলে রুম থেকে বের হয়ে তুলির রুমে যায়। এই লোকটা আসলে একটা জঘন্য লোক আর অনেক খারাপ মানুষ। আরে ভাবি, তুমি এখানে বাহিরে দাঁড়িয়ে কেন? রুমে আসো। আর কাকে বিড়বিড় করে গালি দিলে? আর কাকে গালি দিব? তোমার ভাইকে। আচ্ছা, উনি এমন কেন? এই মনে হয় ভালো, ঠিক তখন আমাকে ভুল প্রমাণ করে দেয়, একটা জঘন্য লোক উনি। আরে ভাইয়া, একটু এরকম সবার সাথে ঠিক ফ্রি না। কিন্তু তুমি অনেক লাকি ভাইয়া, তোমার জামাই, কারণ ভাইয়া রাগী কিন্তু খারাপ না, সহজে কাউকে ভালোবাসে না। কিন্তু যদি একবার কাউকে ভালোবাসে তাহলে অনেক যত্ন নেয়। শোনে, তোমার ভাইয়া কেমন সেটা জেনে কোনো কাজ নাই আমার, উনি একটা জঘন্য লোক সেটা আমি জানি। আচ্ছা, একটু গল্প করি, আর মাগরিবের আজান দিলে নামাজ পড়তে বসে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক গল্প করি, আজান দিলে ভাবি চলে যায়, আমি পড়তে বসে যাই। আমি রুমে চলে আসি, ওযু করতে ওয়াশরুমে চলে যায়, বের হয়ে নামাজ পড়তে বসে যায়। উনি কোথায় সেটা দেখি না, মনে হয় ছাদে গেছে, অবশ্য ভালো হয়েছে। আমি রুমে আসি, এসে দেখি মেয়েটা নামাজ পড়ছে হিজাব পরে। কেন মেয়েকে এত সুন্দর লাগতে পারে সেটা না বুঝতে পারবো না। মেয়েটি কিন্তু খারাপ না, বড় আব্বুর মেয়ে, ভালো হতে হবে, কিন্তু বড় আব্বু আমার সাথে বিয়ে দিয়ে ভুল করে ফেলেছে, কারণ আমি অনেক খারাপ।
আচ্ছা 6 মাস পরে চলে যাবে, তাই এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না। ফারিস রুমে এসেছে, টুপি নিয়ে মসজিদে নামাজ পড়তে যাবে, কিন্তু আধারকে দেখে সব ভুলে গেছে, তাই টুপি নিয়ে বাহিরে চলে যায়। অন্যদিকে আধার নামাজ শেষ করে টেবিলে যায়, বই বের করে। আসলে সে ডাক্তার হয়ে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু সে একজন ডিজাইনার, সেটা কেউ জানে না। ওর মা ডিজাইন করা পছন্দ করে না, তাই মাকে লুকিয়ে এই কাজ করে। ওর একটা অফিস আছে, কিন্তু সেটা কেউ জানে না, একজন মানুষ ছাড়া। সেটা কে পড়ে জানা যাবে। আমি পড়াশোনা করতে থাকি ছোটবেলা থেকে। আমি খুব মেধাবী, সব ক্লাসে প্রথম হয়ে অনেক পুরস্কার আছে আমার। ভালো রেজাল্ট করে মেডিকেলে খুব সহজে চান্স হয়ে যায় আমার। পড়াশোনা করতে থাকি, তখন উনি রুমে আসলেন, কেন কথা না বলে মনোযোগ দেয়। প্রায় 3 ঘন্টা পড়াশোনা করি। আজ কলেজে প্রথম দিন, তাই একটু চাপ কম। নিজের ডিজাইন খাতা বের করে আঁকা শুরু করি। 7 দিন একটা কোম্পানির সাথে ডিল আছে, কিন্তু আমি বিজি থাকব, তাই আমার পিয়ে যাবে। আমি দেখি মেয়েটি খুব মনোযোগ দিয়ে কি করছে আর একটু ভাবুক হয়ে কাজ করছে। আসলে মেয়েটা অদ্ভুত। না ফারিস, তুই একদিনে এই মেয়েকে অনেক আপন করে ফেললি। তুই ওর থেকে দূরে থাকবি, 6 মাস পরে ও চলে যাবে, মনে রাখবি। এই ফারিস, তুই আর আধার নিচে চল, খাবার খেতে হবে, সবাই অপেক্ষা করছে। মায়ের ডাকে নিচে চলে যায় সবাই, খাবার খাওয়া শুরু করে দেয়। ওই মেয়ে একটু জরিনা থালাকে সাহায্য করতে থাকে। আসলে এই বাড়িতে পুরুষ আগে খাবার খাওয়া শুরু করে, পরে সবাই নিয়ম একটু পুরানো হলে সবাই সেটা মেনে চলে। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। আমি রান্না ঘরে যাই, সেখানে খালা কাজ করছে, তাই একটু সাহায্য করতে থাকি। সব কাজ শেষ হলে নিজের রুমে যাই। উনি টেবিলে বসে কিছু কাজ করতে থাকেন। আধার হঠাৎ রুমে সেই মেয়েকে দেখি, একটু রাগ করেছে মনে হয় কথা শুনে। কোনো কথা না বলে আবার কাজে ফোকাস করি। এই ফারিস ফারহান চৌধুরী একটু আগে অনেক কথা শুনিয়ে দিয়েছে, একটা জঘন্য লোক উনি। রাত অনেক হয়ে গেছে, কিন্তু ছাদে যেতে ইচ্ছে করছে, আর এই ঘরে তখন ফিরে আসব যখন উনি ঘুমিয়ে পড়বেন। মেয়েটা চলে যাবে, তখন ডাক দেয়। ওর নাম মনে হয় আধার, তাই সেই নাম ধরে ডাক দেয়। আধার, একটু এখানে বসে যান, আমার কিছু কথা আছে আপনার সাথে। আমার মনে একটু ভয় করছে, কারণ যদি বকা দেয় তখন কি হবে। তবুও একটু সাহস নিয়ে চেয়ারে বসে যায়। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ে কখনো মেনে নিতে পারবো না আমি। কারণ বিয়ে বিষয়টা আমি বিশ্বাস করি না, মনে হয় একটা ঝামেলা। কিন্তু শুধু বড় আব্বু বলেছে আপনাকে বিয়ে করতে, সেই জন্য বাধ্য হয়ে রাজি হতে হয়েছে। বড় আব্বুকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাকে ঘৃণা করেন, তার যথেষ্ট কারণ আছে আপনার কাছে। কিন্তু আমার মনে হয় আপনি একটু বড় আব্বুকে বুঝতে চেষ্টা করেন, সে মানুষ হিসাবে খুব ভালো। আপনার মায়ের সাথে কি হয়েছে সেটা আমি জানি না, তবে বড় আব্বু খারাপ মানুষ না, সেটা বলতে পারি। আমি ওনার কথা শুনে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। একটু চিন্তা করি, আসলে বড় আব্বু কিন্তু খারাপ মানুষ না, বেশ ভালো ব্যবহার করে সবার সাথে। তাহলে মায়ের সাথে খারাপ ব্যবহার কেন করেছেন, আসলে সত্যি ঘটনা কি সেটা জানতে হবে। হঠাৎ ভাবি ডাক শুনে পিছনে ফিরে তাকিয়ে দেখি তুলি। আমি ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু ডাক দেয়। সে পিছনে ফিরে তাকায়। আরে ভাবি, তুমি এখানে কি করো? রুমে যাও, রাত অনেক হয়েছে, তাড়াতাড়ি না ঘুমিয়ে পড়লে সকালে উঠবে কি করে? কলেজে যেতে হবে। আমি তুলির কথা শুনে একটু হাসি দেয়। আসলে তুলি রুমে একটু দম বন্ধ লাগছে, তাই একটু ছাদে যেতে ইচ্ছা করছে। আর তুমি চিন্তা করবে না, কলেজে সঠিক সময়ে চলে যাব। আরে এখন অনেক রাত হয়ে গেছে, ছাদে গেলে ভাইয়া বকা দিবে। আর তোমাকে বড় আব্বু তার রুমে যেতে বলেছে, সে কিছু কথা বলবে তোমার সাথে। বড় আব্বু নাম শুনে হাসি মুখ একটু কালো হয়ে যায়। কারণ সত্যি ঘটনা আসলে কি সেটা এখনো জানা হয় নাই, তাই এই বড় আব্বুকে আমি ঘৃণা করি। কিন্তু উনি আমার সাথে কি কথা বলবে? আধার ভাবির হাসি মাখা মুখ কালো হয়ে গেছে বড় আব্বুর নাম শুনে। কিন্তু আমি কোনো কথা না বলে নিজের রুমে চলে যাই। তুলি একটু চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বড় আব্বুর রুমে যায়, কিন্তু বাহিরে গিয়ে দাঁড়িয়ে দরজায় একটা টোকা দেয়। আধার হঠাৎ দরজায় শব্দ শুনে তাকিয়ে দেখি আধার দাঁড়িয়ে আছে। বিয়ের দিন ভালো করে দেখতে পারি নাই, তবে মায়ের মতো দেখতে হয়েছে। একটু হাসি দিয়ে ওকে ভিতরে আসতে বলি। নিলয় চৌধুরী।
আমি ভিতরে যাই, খুব সুন্দর রুম, সব গুছিয়ে রাখা হয়েছে। আম্মু এমন রুম অনেক পছন্দ করত। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বেকনিতে রাখা একটা ফুলের টব যেখানে একগুচ্ছ গোলাপ রয়েছে। আম্মুর গোলাপ সবসময় অনেক প্রিয় ফুল ছিল। কি রুমটা তোর পছন্দ হয়েছে আর এই বাড়ি পছন্দ হয়েছে তোর? শোন, তোর যদি কেন কিছু দরকার হয় তাহলে আমার কাছে এসে বলবি, সব তোর সামনে এসে হাজির হয়ে যাবে। নিলয় চৌধুরী। বড় আব্বুর কথা শুনে একটু বিষাদের হাসি দেয় আমি। তারপর বলি, এই বাড়ি আমার আম্মুকে তো একটু সুখ দিতে পারে নাই, তাই আমাকে আর কি দিবে বলুন? আধার। আধার কথাটা অভিমান করে বলেছে সেটা বুঝতে পারি। আসলে সুখ কথাটা অনেক ছোট, কিন্তু সবার কপালে এই কথাটা থাকে না। যদি সম্পর্ক বিশ্বাস দিয়ে তৈরি না হয় তাহলে সুখ কি করে আসবে? নিলয় চৌধুরী। বড় আব্বু কথাটা শুনে আমি তাকে উত্তর দেয়, বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকে থাকে না, কিন্তু যদি কেউ বিশ্বাস ভেঙে ফেলে তাহলে তাকে আবার বিশ্বাস করা কঠিন। আর এই বাড়ি থেকে আমার কিছু দরকার নাই, শুধু এই ফুলের গাছ থেকে একটা গোলাপ চাই আমার। আধার। এই গাছের ফুল আমি কাউকে দেয় না, কারণ এই ফুল একজন খুব পছন্দ করত। কিন্তু তোকে দিব, কারণ তুই আমার অনেক আপন মানুষ, তাই নিয়ে যা ফুল। নিলয় চৌধুরী। বড় আব্বু মুখে আপন কথাটা শুনে খারাপ লাগে নাই, তবে নিজের অনুভূতি সামলে রাখতে হবে, তাই আমি টব থেকে একটা ফুল নিয়ে রুমে চলে আসি। ফুল দেখে আম্মুর কথা অনেক মনে পড়ছে, কিন্তু আম্মু ছেড়ে চলে গেছে আমাকে। নিজের রুমে চলে যায়, গিয়ে দেখি উনি বিছানা রেডি করছেন। আমি দেখি আধার রুমে এসেছে, কিন্তু হাতে একটা ফুল নিয়ে। শুনুন, আমি বেডে ঘুমিয়ে পড়লাম, আপনি সোফায় ঘুমিয়ে পড়েন। ফারিস। আমি ওনার কথা শুনে সোফায় গিয়ে শুয়ে পড়ি। সকালে উঠে আবার কলেজে যেতে হবে। ফজর আজান শুনে ঘুম ভেঙে যায়, ওযু করে নামাজ পড়ে নেই, আর রুমে একটা কুরআন শরীফ আছে, সেটা তিলাওয়াত করি। আধার। সকালে ঘুম থেকে উঠে আধার কুরআন তিলাওয়াত করে রান্নাঘরে যায়। জরিনা আগে থেকে ঘুম থেকে উঠে পড়েছে, তাই সে চায়ের পানি দেয়। লেখিকা। আরে ছোট ম্যাডাম, আপনি এত সকালে ঘুম থেকে উঠে পড়েছেন? আর আপনার কিছু লাগবে তাহলে বলেন, আমাকে রান্নাঘরে আসার কি দরকার ছিল? জরিনা। আরে খালা, আর কিছু লাগবে না, আর রান্নাঘরে এসেছি, সকালের রান্না করতে হবে তো, আসলে আমার কলেজ আছে, তাই এখন রান্না শুরু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আধার। আমি কথাটা শুনে খুশি হয়ে যাই, মেয়েটা খুব ভালো। না হলে এখন কেউ রান্নাঘরে আসতে চাই না, সবাই শুধু হুকুম করে। জরিনা। সবার জন্য রান্না করে ফেলি, সময় হয়ে গেছে, কলেজে যেতে হবে, তাই রুমে চলে যায়। উনি ঘুম থেকে উঠে পড়েছেন। আধার। আধার। সকালে সবাই খাবার খেতে টেবিলে আসে, ফারিসও আসে। আমি কিছু না বলে সবাইকে খাবার পরিবেশন করে দেয়। জরিনা খালা সাহায্য করতে থাকে আমাকে। ফারিস। বড় আব্বু, আজকে আমার জরুরি কিছু কাজ আছে, সেই জন্য তাড়াতাড়ি যেতে হবে। আধার আর তুলি একসাথে কলেজে চলে যাবে বাড়ির গাড়ি করে। আমি যেতে পারবো না। নিলয় চৌধুরী। আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, ওরা চলে যেতে পারবে। আধার। ফারিসের কথা শুনে একটু খুশি হয়ে যায়, উনি না গেলে একটু আনন্দ করতে পারবো গাড়িতে। তবে উনি গেলে খারাপ হবে না, লোকটা এত বেশি বকা দেয় না। হয়তো ওনার সত্যি জরুরি কিছু কাজ আছে। ফারিস। খাবার খাওয়া শেষ করে রুমে চলে আসি, একটু রেডি হয়ে নিচে যাই, মেয়েটা খাবার খেতে বসেছে। আমার সাথে যেতে হবে না, এই কথাটা শুনে মেয়েটা মনে হয় বেশ খুশি হয়েছে, যদিও মুখ দেখে মনে হচ্ছে না। আমি কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে কাজের জায়গায় চলে যায়। আধার। খাবার খাওয়া শেষ করে রেডি হয়ে আমি আর তুলি কলেজে চলে যায়। সেখানে ক্লাস শুরু হয়, সবাই পড়াশোনা করছে। 1 ঘন্টা পর ম্যাডাম ক্লাস থেকে বের হয়। তুলি। কলেজে আধারকে ভাবি ডাকতে পারবো না, তাই নাম ধরে ডাকি। আধার, তোমাকে ইংরেজি বিভাগের নীরব স্যার ডেকে পাঠিয়েছেন। এখনই যেতে বলছে, কিছু কথা বলবে তোমার সাথে। আধার। তুলির কথা শুনে অনেক ভয় করছে আমার, কারণ আমি এই কলেজে নতুন। স্যার আমাকে হঠাৎ ডাকলেন, কেউ কি কেন অভিযোগ করেছে আমার নামে? তুলি। আরে আধার, তাড়াতাড়ি যাও, স্যার অনেক রাগী।
দেরি করলে বকা দিতে পারে, যাও। আধার, আমি কি করব? একটু সাহস নিয়ে স্যারের অফিসের সামনে যায়, দরজায় একটা টোকা দেয়, স্যার আসতে পারি। নীরব, আধার ভিতরে আসো। এখানে বসে যাও, তোমার সাথে কিছু কথা আছে আমার। আধার, আমি একটু অবাক হয় স্যারের মুখে নিজের নাম শুনে। কলেজে আমি নতুন, কেউ আমার নাম জানে না, তাহলে স্যার কি করে জানে উনি কি আমার পরিচিত? নীরব, আমার মুখে তোমার নাম শুনে অবাক হয়ে গেলে, তাই না? আসলে আমি তোমার মায়ের একজন ছাত্র। তোমার ফাইল একটু চেক করছিলাম, সেখানে তোমার মায়ের নাম দেখে বুঝতে পারি তুমি ম্যামের মেয়ে। আধার, স্যারের কথা শুনে একটু খুশি হয়, আসলে মা একজন শিক্ষক ছিলেন। স্যারের সাথে অঙ্কে কথা বলি, মনে হয় স্যার মাকে অনেক সম্মান করে। ক্লাস শুরু হয়ে যাবে, তাই রুমে চলে আসি। তুলি, কি হলো আধার? স্যার তোমাকে কি বকা দিয়েছে? নীরব, স্যার অনেক রাগী, কারো সাথে ভালো ব্যবহার করে না। আধার, আরে তুলি, তুমি চিন্তা করো না, স্যার আমাকে বকা দেয় নাই। স্যার আমার মায়ের ছাত্র, তাই আমার সাথে কিছু কথা বললেন মায়ের বিষয়ে। তুলি, ওহ তাই, তাহলে তুমি বেঁচে গেলে। স্যার অনেক রাগী, কলেজে সবাই অনেক ভয় পায় তাকে। আধার, আচ্ছা ঠিক আছে, চলো ক্লাস শুরু হয়ে যাবে। কলেজ শেষ করে বাসায় ফিরে আসতে যাব, তখন তুলির ফোনে একটা কল আসে। ওর বন্ধুর মা অনেক অসুস্থ, ওকে যেতে হবে। তুলি, আধার তুমি গাড়ি নিয়ে বাসায় চলে যাও, আমাকে নিধির মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আধার, আরে তুলি, তোমার গাড়ির দরকার, কারণ নিধির মাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি রিকশা নিয়ে চলে যেতে পারব। তুলি, আরে একদম না ভাইয়া, যদি জানতে পারে তাহলে অনেক বকা দিবে আমাকে। তুমি এই শহরে নতুন, রাস্তা না চিনতে পেরে হারিয়ে গেলে তখন। আধার, তুলিকে অনেক কষ্ট করে রাজি করিয়ে গাড়ি দিয়ে পাঠিয়ে দেয়। কলেজের সামনে কেন রিকশা নাই, তাই একটু হেঁটে গিয়ে রিকশা নিতে হবে। হঠাৎ সামনে দেখি গোলাপ ফুল, দেখে কিনতে ইচ্ছা করে। দোকানদার, আরে আপু গোলাপ নিবেন? 30 টাকা করে নিতে হবে। আধার, আমি গোলাপ নিয়ে একটু হাঁটতে থাকি, এমন সময় দেখি এই জায়গায় অনেক গন্ডগোল হচ্ছে। একটু ভয় পেয়ে যায়, আর সামনে কেন রিকশা নাই, কি করে যাব বাসায়? ফারিস, আধার আপনি এখানে কি করেন? আধার, হঠাৎ পিছনে কারো ডাক শুনে তাকিয়ে দেখি উনি মানে ফারিস। আমি ওনাকে জিজ্ঞেস করি, আপনি এখানে কি করেন? ফারিস, আধার উত্তর আগে আমি জানতে চাই। তুলি কোথায়, আর আপনার গাড়ি কোথায়? আধার, আসলে হঠাৎ করে তুলির বন্ধুর মা অসুস্থ হয়ে যায়, তাই সেখানে যেতে হয়েছে গাড়ি নিয়ে। আমি হেঁটে বাড়ি ফিরে যাব, কিন্তু রাস্তায় গন্ডগোল হচ্ছে। ফারিস, আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে বাসায় চলুন। আধার, আচ্ছা এখানে এমন গন্ডগোল হচ্ছে কেন? সবাই মারামারি করছে। ফারিস, আসলে ওদের এমপিকে নিয়ে কেউ খারাপ কথা বলেছে, তাই এমন করছে। পুলিশকে ফোন করে ডাকা হয়েছে, তারা চলে আসবে। আধার, হঠাৎ খেয়াল করি একটা পাথরের টুকরা ফারিসের দিকে ছুটে আসছে। আমি ওনাকে সরিয়ে দিয়ে সেটা হাত দিয়ে ধরে ফেলি। ফারিস, আরে আধার আপনার কি হয়েছে? আপনার হাত তো লাল হয়ে গেছে, ব্যথা করছে। আধার, আসলে পাথরটা হঠাৎ করে হাতে লাগে, তাই একটু লাল হয়ে গেছে। ফারিস আমাকে ওনার গাড়িতে নিয়ে বসিয়ে দেন। ফারিস, আমি ওনার হাতে মলম লাগিয়ে দেয়। হাত অনেক লাল হয়ে গেছে, এই মেয়েটা আমাকে বাঁচাতে নিজেকে কষ্ট দিয়েছে। আধার, সব হয়েছে এই এমপির জন্য। এই শহরের এমপি আসলে অনেক খারাপ, দলের লোকদের ঝগড়া করতে দিয়ে উনি কোথায় চলে গেলেন। এই পাথর ওনার শরীরে ছুঁড়া উচিত, বজ্জাত এমপি। লেখিকা, আধারের কথা শুনে সামনে থাকা ড্রাইভার পিছনে তাকায়। আসলে আধার জানে না এই শহরের এমপি আসলে কে। ফারিস মুশকি হেসে আধারকে জিজ্ঞেস করে, এই শহরের এমপি আসলে কে সেটা আপনি জানেন না? বড় আব্বু আপনাকে বলে নাই? ফারিসের কথা আধার বুঝতে পারে না, কারণ এই শহরের এমপি কে সেটা বড় আব্বু আধারকে কোনো বলবে। তাই সে ফারিসকে বলে,
বড় আব্বু আমাকে এমপির বিষয়ে কেন বলবে? আর এই শহরের এমপি কে সেটা জেনে আমি কি করব? তবে এমপি আসলে একটা বজ্জাত। আমার মতো একটা ভালো মেয়ে এমপির জন্য ব্যথা পেয়েছে, তাই এই এমপির কখনো ভালো হবে না। বিয়ের পর বউ ছাড়া হানিমুনে যেতে হবে, তখন বুঝতে পারবে ব্যথা কাকে বলে। ফারিস ওর কথা শুনে মুশকি হাসে, কারণ সত্যি এমপিকে বউ ছাড়া হানিমুনে যেতে হবে। কারণ এমপি বিয়ের বিষয়ে বিশ্বাস করে না, আবার আধারের অভিশাপ বেচারা এমপি। ফারিস আধারকে এমপির বিষয়ে একটা কথা বলে, আপনার অভিশাপ বেচারা এমপির উপর লেগে গেছে, এমপির বউ ছাড়া হানিমুনে যেতে হবে। কারণ তার বউ বিয়ের 6 মাস পরে চলে যাবে। ফারিসের কথা শুনে আধার অনেক খুশি হয়ে যায়, কারণ তার অভিশাপ লেগে গেছে। আধার বলে, আপনি সত্যি বলছেন এই এমপির বউ 6 মাস পরে চলে যাবে? আসলে ঠিক হবে, বজ্জাত এমপির সাথে একটা মেয়ে কি করে থাকতে পারবে? যে এমপি 5 বছরে একটা রাস্তা ঠিক করতে পারে নাই, সে তার বউকে কি করে খুশি রাখবে? আধারের কথা শুনে ফারিস বলে, এমপি চাইলে তার বউকে খুশি রাখতে পারে, কিন্তু তার বউ অনেক বাচ্চা টাইপ। আর এমপি বিয়েতে বিশ্বাস করে না, তাই ডিভোর্স হয়ে যাবে। আর এই রাস্তায় কাজ চলছে, তাই রাস্তা এমন। পুরাতন রাস্তা ভেঙে নতুন করে রাস্তা তৈরি করতে হবে। এমপি কিন্তু ভালো কাজ করছে, জনগণের সুবিধা হবে। আধার ফারিসের কথা ভেবে দেখে ফারিস ভুল কিছু বলছে না। রাস্তায় কাজ চলছে এমন মনে হচ্ছে, তাহলে কি এমপি খারাপ মানুষ না সেটা ভাবে। তারপর আধার বলে, ঠিক আছে এমপি খারাপ মানুষ না, কিন্তু ওনার জন্য আমি হাতে ব্যথা পেয়েছি, তাই আমার কাছে উনি খারাপ, অনেক খারাপ মানুষ। বেটা একটা বজ্জাত। ফারিস শুধু ওর কথা শুনে হাসছে, মেয়েটা আসলে বাচ্চা টাইপ। সামনে থাকা ড্রাইভার ওর কথা শুনে হাসছে, কি গালি দিচ্ছে সে এমপিকে, কিন্তু আসলে এই এমপিকে সেটা সে জানে না। যদি ভবিষ্যতে কখনো এমপির বউ ছাড়া হানিমুনে যেতে হয়, তাহলে আধার মেনে নিতে পারবে। আধার গালি দিচ্ছে, বজ্জাত এমপি, বিয়ের 3 দিন পরে তোর বউ মারা যাবে। তোর জন্য ওই লোকজন মারামারি করছে, আমাকে পাথর ছুঁড়ে মেরেছে। যদি কখনো সামনে দেখতে পাই, তোকে 1 ঘন্টা সুইমিং পুলে দাঁড় করিয়ে রাখব, বজ্জাত এমপি। ফারিস আর আধার বাড়ি ফিরে আসে, তখন বিকাল হয়ে গেছে, বাড়ির সবাই খাওয়া শেষ করে বিশ্রাম নিতে গেছে। যদিও বেশ ভালো হয়েছে, না হলে আধারের হাতের অবস্থা দেখে সবাই অনেক চিন্তা করবে। আধারকে ফারিস রুমে নিয়ে যায়, হাতে বেশ লাল হয়ে গেছে, নিশ্চয়ই আধারের ব্যথা করছে অনেক। তাই ফ্রিজ থেকে বরফ বের করে ওর হাতে লাগিয়ে দেয়। ফারিস বরফ নিয়ে হাতে লাগিয়ে দেয় আর বলে, আচ্ছা, পাথরটা যদি আমার শরীরে এসে লেগে যেত তাহলে কি এমন সমস্যা হতো? আপনি কেন সেটা ধরতে গেলেন? হাতে কত ব্যথা লেগেছে। ফারিসের কথা শুনে বিষাদের একটা হাসি দিয়ে আধার বলে, ফারিস, আপনি আর আমি এই বিয়ে মেনে নিতে পারবো না, 6 মাস পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। কিন্তু এখনো ডিভোর্স হয়ে যায় নাই, তাই আমার স্বামীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব। আর পাথরটা অনেক বড় ছিল, যদি আপনার কেন বড় বিপদ হয়ে যেত। আধারের মুখে স্বামী কথা শুনে কেমন একটা আজব অনুভূতি হল। যদিও কেমন সেটা ভালো না খারাপ সেটা ফারিস জানে না, তবুও ফারিস বলে, আমি যেমন এই বিয়ে মেনে নিতে পারবো না, আপনি ও মেনে নিতে পারবেন না। তাহলে আমার বড় বিপদ হলে আপনার কষ্ট হবে কেন? ফারিসের কথা শুনে আধার একটু শ্বাস নিয়ে বলে, আমার কষ্ট হবে না, কিন্তু এই পরিবারের হবে। আর আমি যদি পাথরের আঘাতে মারা যায়, তাহলে কেউ কাঁদবে না আমার জন্য। কিন্তু আপনার কিছু হয়ে গেলে সবাই ভেঙে পড়বে। এই পরিবার আমার আপন না, কিন্তু রক্তের সম্পর্ক আছে তাদের সাথে। আর আপনার কিছু হয়ে গেলে আমার কথাটা বলে থেমে যায়। আধারের কথা শুনে ফারিস কিছু বলতে যাবে, তখন ওর ফোনে কেউ কল দেয়। হ্যালো এমপি স্যার, যারা পরিষদের সামনে গণ্ডগোল করেছে তাদের ধরতে পেরেছি, আপনাকে আসতে হবে। পুলিশ ফেনো ফারিসকে এমপি বলেছে কেউ, সেটা শুনে আধার অবাক হয়ে গেছে। এমপি মানে তাহলে ফারিস এই শহরের এমপি, লেখিকা। ফারিস আধারের মুখের দিকে তাকিয়ে দেখে মেয়েটা অবাক হয়ে গেছে। ফারিস একটু হেসে পুলিশকে বলে,
আচ্ছা ঠিক আছে, আমি রাতে আসবো, এখন একটা কাজে বিজি আছি। পরে ফোন করে কথা বলছি আপনার সাথে, বাই। ফারিসের ফোন রাখা শেষ হলে আধার জোরে কান্না করতে থাকে, কান্না কম করছে, চিৎকার বেশি করছে। কান্না করতে থাকে আর আধার বলতে থাকে, আপনি কি করে এইটা করতে পারলেন আমার সাথে? আপনার যখন বউ আর বাচ্চা আছে তাহলে আমাকে বিয়ে করলেন কেন? 6 মাস আপনার বাচ্চাদের সাথে একটা সতীনের সাথে সংসার করতে পারবো না আমি। আধারের কথা শুনে ফারিস অবাক, তার বাচ্চা আর বউ আছে কিন্তু সেটা সে নিজে জানে না। আর এই মেয়ে যে জোরে কান্না করছে, পুরো বাড়ির মানুষ চলে আসবে মনে হয়। আধারকে ধমক দিয়ে ফারিস বলে, আমার কেন বউ আর বাচ্চা নাই? আপনি এইসব কি বলছেন? আর আমি বিয়ের বিষয়ে বিশ্বাস করি না, সেটা আপনি জানেন। আধার আরও জোরে কান্না করতে থাকে আর বলে, আপনার যদি বউ আর বাচ্চা না থাকে তাহলে এমপি কি করে হতে পারলেন আপনি? নিশ্চয়ই আপনি বিবাহিত। ফারিস একটু বিরক্ত হয়ে বলে, আচ্ছা কেউ বিয়ে না করলে কি এমপি হতে পারে না? বিয়ের সাথে এমপির কি সম্পর্ক? ফারিসের কথা শুনে কান্না থামিয়ে আধার বলে, আসলে আমাদের শহরে যারা এমপি হয়েছে তাদের সবার বউ আর বাচ্চা আছে। কোনো এমপি এমন নাই যার বউ আর বাচ্চা নাই। ছোটবেলা থেকে খুব শখ ছিল এমপির সাথে প্রেম করব, কিন্তু সব এমপি বিবাহিত ছিল, তাই আমি মনে করেছি বিয়ে আর বাচ্চা না থাকলে এমপি হতে পারে না কেউ। আধারের কথা শুনে ফারিস হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারে না। সত্যি বিয়ে না করলে এমপি হওয়া যায় না। বড় আব্বু, তুমি কার সাথে বিয়ে দিলে? এই মেয়ে তো আসলে একটা বাচ্চা মেয়ে। ফারিস এই 6 মাস তোকে আর কি শুনতে হবে কে জানে। আধার হাতে ব্যথা পেয়েছে আর সারাদিন ক্লাস করে টায়ার্ড হয়ে যায়, তাই একটু খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাতে ঘুম থেকে উঠে দেখে ফারিস ঘরে নাই। সে একটু ছাদে যায়, সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আধার বলে, আম্মু আজকে তোমার কথা অনেক মনে পড়ছে। তোমার আর বাবার ডিভোর্স হয়ে যায় তখন আমি পেটে। আমার জন্ম হলো কিন্তু বাবাকে সেটা জানতে দেও নাই। সংসার চালাতে তুমি স্কুলে চাকরি করতে, টিউশনি করতে, জীবনে অনেক কষ্ট করতে হয়েছে তোমার, কিন্তু কখনো আমাকে কিছু বুঝতে দাও নাই। হঠাৎ আধারের ফোনও একজনের কল আসে। সে রিসিভ করে, ফোনের ওই পাশ থেকে কেউ বলে, আধার তোর সাথে কোনা খারাপ কিছু করেছে ওই পরিবার? নিলয় চৌধুরী কি তোর উপর অত্যাচার করেছে আর তোর স্বামী কোনো খারাপ ব্যবহার করছে তোর সাথে? আসলে এই লোকটা আধারের মামা। ফোন হাতে নিয়ে সব কথা শুনে একটু হাসি দিয়ে আধার বলে, মামা আমার সাথে কেউ খারাপ কিছু করে নাই, আর আমি ঠিক আছি, তোমাকে কেন চিন্তা করতে হবে না। আসলে এই 2 দিন একটু কলেজে অ্যাডমিট নিয়ে বিজি থাকতে হয়েছে, তাই ফোন করতে পারি নাই, সরি। আধারের ঠিক আছে সেই কথা শুনে ওর মামা একটু শান্ত হয়। 2 দিন ফোনে কথা না বলতে পেরে অনেক চিন্তা করছে। ওর মামা বলে, তোর জন্য চিন্তা না করে কি করব? এই পরিবার আমার বোনকে কেড়ে নিয়েছে, ওর উপর অত্যাচার করছে। অহির জন্য ভাই হয়ে কিছু করতে পারি নাই, কিন্তু মামা হিসাবে তোর জন্য যা করা দরকার তাই করব। আর এই নিলয় চৌধুরী খুব খারাপ মানুষ। আধার মামার কথা শুনে বুঝতে পারে সে এই পরিবারকে কত ঘৃণা করে। আসলে মায়ের সাথে যা করেছে তার জন্য ঘৃণা করা দরকার সবাইকে। মামার কথা শুনে তার বেশ ভালো লাগে, কারণ এই পৃথিবীতে মামা ছাড়া কেউ নাই তার। মামাকে বলে আধার, মামা তোমার মনে আছে যখন আমার 15 বছর বয়স তখন মা মারা যায়? এই পৃথিবীতে কেউ ছিল না আমার, তখন তুমি তোমার বাড়িতে আশ্রয় দিলে। ডিজাই করা আমার অনেক পছন্দ, তাই তোমার অফিসে আমাকে বসতে দিলে, পড়াশোনা করতে দিলে। মামা তুমি না থাকলে হয়তো না খেয়ে মারা যেতাম আমি। আধারের কথা শুনে তার মামা একটু হাসে। আসলে মামা আধারের জন্য কিছু করে নাই, সব নিজের যোগ্যতা দিয়ে করেছে সে। মামা বলে, অহির ডিভোর্স পর ওকে আমার বাড়িতে থাকতে বললে সে এখানে থাকবে না জানিয়ে দেয়। কারণ তোর মা কারো বোঝা হতে চাই নাই, সে নিজে অনেক কষ্ট করেছে। কিন্তু কখনো আমার কাছে টাকা চাই নাই যখন তোর মা মারা যায়।
তখন তোকে এই বাড়িতে নিয়ে আসি আমি, কিন্তু তুই তোর মায়ের মতো কারো উপর বোঝা হয়ে থাকবি না। যখন জানতে পারি তোর ডিজাইন পছন্দ তখন আমার অফিসে তোকে কাজ দেয়, কিন্তু সেই অফিস থেকে শুধু নিজের বেতন নিয়ে সব টাকা আমার অ্যাকাউন্টে জমা করে দিলি। আর বাড়িতে থাকতে দিয়েছি সেই জন্য বাড়ির সব তুই করে নিজের খাওয়ার টাকা শোধ করে দিলি। আধার ফোনে মামার কথা শুনে বুঝতে পারে মামা উপকারের কথা কখনো মেনে নিবে না, তাই সে কথা আর কেন কথা বলে না। মামি আর পরিবারের সবার সাথে কথা বলে আধার রাত হয়ে গেছে, পড়াশোনা করতে হবে, নিজের রুমে যায়। সেখানে গিয়ে দেখে তুলি বসে আছে। আধার বলে, আরে তুলি তুমি এখানে? তোমার বন্ধুর মা ঠিক হয়ে গেছে। আধারের কথা শুনে তুলি ওর কাছে যায়। তারপর ওর হাত দেখে অবাক হয়, কারণ অনেক লাল হয়ে গেছে, মনে হয় ভীষণ ব্যথা পেয়েছে। আধারের জন্য ওর একটু খারাপ লাগে, তাই তুলি বলে, সরি আধার, আমার জন্য তুমি কত ব্যথা পেলে। আমি যদি গাড়ি নিয়ে না যেতাম তাহলে এত সমস্যা হতো না। বিশ্বাস করো আমার জানা ছিল না পরিষদের সামনে মারামারি হবে, তাহলে তোমাকে একা রেখে কোথাও যেতাম না, সরি। তুলির মুখের দিকে তাকিয়ে দেখি মেয়েটা কান্না করে দিবে এমন হয়ে গেছে মুখ। আসলে ওর কেন দোষ নাই, সব হয়েছে ওর ভাইয়ের জন্য, বেচারি মেয়ে শুধু কষ্ট পেয়েছে। তুলির হাত ধরে আধার বলে, আরে তুমি নিজেকে দায়ী করবে না তুলি, তোমার কোনো দোষ নাই, রাস্তায় হঠাৎ গন্ডগোল হয়েছে। আর যদি গাড়ির মধ্যে থাকতাম তাহলে ওরা গাড়ি ভেঙে ফেলতে পারত। তাই তোমাকে অনেক ধন্যবাদ, গাড়ি তুমি নিয়ে গেলে, না হলে বড় সমস্যা হতে পারত। তাই কেন সরি না, আমার তোমাকে ধন্যবাদ দিতে হবে। আধারের কথা শুনে তুলি একটু খুশি হয়ে গেছে। তার জন্য আধারের কোনো সমস্যা হয়নি সেটা জেনে একটু নিজেকে শান্ত করতে পেরেছে। তুলি বলে, কিন্তু তাহলে ভাইয়া আমাকে বকা দিল কেন? আমাকে 1 ঘন্টা কান ধরে দাঁড় করিয়ে রেখেছে, আর বলেছে আমাকে একজন টাকলার মাথে বিয়ে দিবে। আচ্ছা তুমি বলো, আমার বর যদি টাকলা হয় সকলের সামনে কি করে মুখ দেখাবো আমি? প্রচুর বকা দিয়েছে। তুলির কথা শুনে অনেক রাগ হচ্ছে ফারিসের উপর। নিজেকে কি মনে করে সে ভুল করবেন, উনি আর বকা দিবে তুলিকে? আজ বাড়িতে ফিরে আসতে দেন এমপি সাহেবকে, তারপর দেখাবো বকা কাকে বলে। ফারিস থানায় যায় অপরাধী কারা তাদের দেখতে। পুলিশ অফিসার ফরিদ হোসেন সেখানে তার জন্য অপেক্ষা করছে। পুলিশকে দেখে ফারিস বলে, অফিসার কিছু বলেছে কেন? ওরা পরিষদের সামনে গন্ডগোল করেছে। ফারিসের কথা শুনে অফিসার একটু হতাশ হয়ে বলেন, এমপি স্যার, ওরা কেউ কিছু জানে না, শুধু ওদের কেউ টাকা দিয়েছে পরিষদের সামনে ঝামেলা করতে, কিন্তু সেটা কে তার কথা বলতে পারছে না। অফিসার কথা শুনে ফারিস অনেক টেনশনে পড়ে যায়, কারণ কে এইসব করেছে? কেউ রাজনীতির জন্য করে থাকবে, কিন্তু নির্বাচনের এখন অনেক দেরি। ফারিস বলে, আচ্ছা ঠিক আছে অফিসার, আপনি ওদের জিজ্ঞেস করতে থাকেন। যদি কিছু জানা না যায় তাহলে কি করতে হবে সেটা ফারিস ফারহান চৌধুরী খুব ভালো করে জানে। অপরিচিত একটা মানুষের ফোন আসে ফরিদের কাছে, মানে পুলিশের কাছে। ফরিদ ফোন রিসিভ করে বলে, স্যার আপনি চিন্তা করবেন না, কেউ কোনো কথা বলে নাই আপনার নামে, শুধু বলেছে কেউ টাকা দিয়েছে তাদের পরিষদের সামনে ঝামেলা করতে। ফরিদের কথা শুনে অপরিচিত লোক একটু রাগ করে হয়। সে রাগী কণ্ঠে বলে, একটা কাজ যদি হতো, ওদের দিয়ে সুদ বলেছি পরিষদের সামনে গন্ডগোল করতে, যাতে ফারিস ভিতর থেকে বের হয়ে আসে, কিন্তু সেটা করতে পারে নাই। একবার যদি ফারিস গন্ডগোল মধ্যে এসে যেত তাহলে ফারিস ফারহান চৌধুরীর লাশ হয়ে যেত। অপরিচিত লোকের কথা শুনে ফরিদ একটু ভয় পেয়ে যায়। তবে সে অনেক টাকা পেয়েছে, তাকে কাজ করে দিতে হবে। অপরিচিত লোককে অফিসার বলে, স্যার আপনি চিন্তা করবেন না, ফারিস ফারহান চৌধুরী অবশ্যই মরবে। আজ বেঁচে গেছে, কালকে কি করবে, বাঁচবে, মৃত্যুবরণ তাকে করতে হবে। ফরিদের কথা শুনে অপরিচিত লোক খুশি হয়ে যায়, বুঝতে পারে সঠিক লোক পেয়েছে সে। অপরিচিত লোক বলে,
ফারিসকে এত সহজে খুন করা যাবে না, ও সুন্দর করে কথা বলে ওকে ভদ্রলোক মনে করবে না। ফারিস চাইলে ঝড় তুলে দিতে পারে, এমপি কি এমনি হয়ে গেছে? ওর শরীরে চৌধুরীর রক্ত, তাই ফারিস খুব ভালো করে জানে ঠান্ডা মাথায় কি করে কাজ করতে হবে। আর আসল খুনিকে তোমার বাসায় রাখতে হবে, তাহলে কেউ সন্দেহ করবে না। ফারিস বাড়ি ফিরে এসে দেখে আধার রুমে পড়াশোনা করছে। সে কিছু না বলে ওয়াশরুমে যায়, একটু ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে ফারিস জিজ্ঞেস করে, আপনার হাতের ব্যথা ঠিক হয়ে গেছে? এই ঔষধ নিয়ে এসেছি, খাবার খেয়ে ঔষধ খান। ফারিসের কথা শুনে রাগ হয় আধারের, নিজে ভুল করে এখন ঔষধ নিয়ে এসেছে। আধার বলে, আপনি তুলিকে বকা কেন দিলেন? সাহস কি করে হয় আপনার? নিজে এমপি হয়ে ঝগড়া তৈরি করবেন, এখন কেউ আপনার জন্য রাস্তা দিয়ে যেতে পারবে না। আধারের কথা শুনে ফারিস অবাক হয়ে যায়। এই মেয়েটা তার সাথে এভাবে কথা বলছে, সাহস হয় কি করে ওর? আধারকে বলে ফারিস, দেখুন তুলি যদি গাড়ি নিয়ে না যেত তাহলে এত বড় সমস্যা হতো না, তাই ওকে বকা দিয়েছি। আর আপনি ফারিস ফারহান চৌধুরীর সাথে এভাবে কথা বলছেন? আধার এবার অনেক রেগে যায়, লোকটা কত খারাপ, নিজে অন্যায় করেছে আবার অন্য কাউকে বকা দিবে। আর ওনাকে কিছু বলতে পারবো না। আধার রাগী কণ্ঠে বলে, ও তুলি গাড়ি নিয়ে গেছে বলে সমস্যা হয়েছে, আজকে যদি তুলি গাড়ি নিয়ে না যেত তাহলে আপনার লোকেরা যেভাবে সব ভেঙে ফেলতে থাকে, যদি গাড়ি ভেঙে ফেলত তখন কি হতো? নিজে এমপি হয়ে শহর সামলাতে পারে না, আসছে অন্য কাউকে বকা দিতে। আধারের কথা শুনে অনেক রাগ করে ফারিস, এই মেয়ে আমাকে বলছে আমি শহর সামলাতে পারি না, এত বড় কথা। ফারিস বলে, আমি এই শহর খুব সুন্দর করে সামলাতে পারি। কেউ যদি তার দায়িত্ব পালন করতে গিয়ে আমার জন্য পাথরের আঘাত পায় তাহলে আমি কি করব? এবার ফারিসের কথা শুনে বেশ অভিমান হয় আধারের। সে রাগ করে ঔষধ ছুঁড়ে ফেলে দেয়। আধার বলে, ঠিক বলেছেন, আপনার জন্য কিছু করা আমার উচিত হয় নাই। ভুল যখন করেছি শাস্তি পেতে হবে, তাই এই ব্যথা বাড়তে দেন, ঔষধ খাব না আমি। আর আমার কিছু হয়ে গেলে আপনার কি হবে? 6 মাস পর চলে যাব আমি। যদি এখন মারা যায় তাহলে আপনি সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। ফারিস এবার অনেক রেগে যায়, এই মেয়ে ঔষধ না খেলে খাবে না, তাতে আমার কি? 6 মাস পরে চলে তো যাবে। ফারিস বলে, ঠিক আছে, ঔষধ খেতে হবে না আপনার। আমার ভুল, দয়া করে ঔষধ নিয়ে এসেছি আপনার জন্য, সরি। ফারিসের কথা শুনে আধার একটা হাসি দেয় আর বলে, আপনারা শুধু পারেন দয়া করতে আর ব্যথা দিতে, যখন চাহিদা থাকে তখন কাছে ডেকে নেন, চাহিদা ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেন। আমি 6 মাস শুধু আপনার সাথে থাকব, তারপর কখনো আপনার মুখ দেখতে চাই না। আধারের কথা শুনে ফারিস রুম থেকে বের হয়ে যায়, মেয়েটা এত সাহস! আমি ওকে চাহিদা অনুযায়ী বিয়ে করেছি, যদি চাহিদা থাকত তাহলে সেটা এতদিনে কি হতো কল্পনা করতে পারবে না। সে বাহিরে চলে যায়। আধার রুমে চোখের পানি মুছে পড়তে বসে, আমি নিজের মায়ের মতো সব কথা সহ্য করে নিতে পারব না। আর 6 মাস পরে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে যখন, তাহলে মায়া করে কি হবে? প্রায় 1 ঘন্টা পর কেউ রুমে নক করে। 1 ঘন্টা আগে ফারিসকে বাড়িতে আসতে দেখে তাই ওর সাথে কথা বলতে রুমে আসে নিলয় চৌধুরী। কিন্তু দেখে আধার পড়াশোনা করছে তাই দরজার নক করে নিলয় বলে, ফারিস তোর সাথে কিছু কথা আছে, আমার রুমে চল। আধার দরজার নক শুনে ভেবেছে ফারিস এসেছে, কিন্তু কণ্ঠ শুনে দেখে বড় আব্বু এসেছে। সে এমনি রাগ করে আছে, তাই আধার বলে, দেখুন আপনার ফারিস এই রুমে নাই। যদি জরুরি কথা থাকে তাহলে ফোন করে জেনে নিবেন। আধারের কথা শুনে নিলয় চৌধুরী বেশ বুঝতে পারে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই নিলয় চৌধুরী আধারকে জিজ্ঞেস করে, তোর আর ফারিসের মধ্যে কি ঝগড়া হয়েছে? ফারিস কি তোকে কিছু বলেছে? কিন্তু ফারিস এমন ছেলে না, কখনো তোর সাথে খারাপ আচরণ করতে পারে না। বড় আব্বুর কথা শুনে আধার বিষাদের হাসি দেয়। আধার বলে, যে মানুষ নিজের বউয়ের সাথে খারাপ আচরণ করে তাকে গর্ভবতী অবস্থায় বাড়ি থেকে বের করে দেয়। তার ভাইয়ের ছেলে নিজের বউয়ের সাথে কি করে ভালো ব্যবহার করবে?
নিজের সংসারের সমস্যা যে সমাধান করতে পারে নাই সে এসেছে অন্য কারের সমস্যা সমাধান করতে। আধারের কথা শুনে নিলয় চৌধুরীর অনেক কষ্ট হয়েছে, সব কথা বুকে এসে বেঁধে যায় তার। সে কিছু বলতে যাবে তখন আধার দরজা বন্ধ করে দেয়, চোখে জল নিয়ে রুমে চলে আসে। আধার কিছু না বলে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে কান্না করছে। নিজের মায়ের ছবি হাতে নিয়ে বলে, আম্মু আজকে আমি খুব খারাপ ব্যবহার করেছি সবার সাথে, তাই না? কিন্তু ওরা যা করেছে সেটা কি ঠিক? তুমি যখন অসুস্থ ছিলে তখন যদি ভালো চিকিৎসা হতো তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে না। এই চৌধুরী বাড়ির বউ হয়ে তুমি বিনা চিকিৎসায় মারা গেলে তাদের কি শাস্তি দরকার না? আর এই বড় আব্বু এত বছর আমাদের খবর নেন নাই, কিন্তু এখন সব ভালোবাসা কোথা থেকে আসছে? উনি তোমার খুনি আমার কাছে আম্মু। রাত 12টা বাজে, আধার দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে, রাতে খাওয়া দাওয়া করে নাই। সবাই অনেক বলেছে কিন্তু সে একটা দানা মুখে দেয় নাই, আর তাই ঔষধ খেতে পারে নাই। ফারিস রাতে বাড়ি ফিরে আসে, রুমের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে যায়, দেখে আধার ঘুমিয়ে আছে। হাতের লাল ভাব একটুও কমে নাই, বরং ফুলে গেছে। ফারিসের এবার রাগ উঠে যায়, সে আধারে হাত টান দিয়ে তাকে তুলে নেয়। হঠাৎ হাতে টান অনুভব করে, ঘুম ভেঙে যায় আধারের, চোখে খুলে দেখে ফারিস। রাগে ফারিসের চোখ লাল হয়ে গেছে, একটু ভয় পেয়ে যায় আধার, কাপা কাপা কণ্ঠে বলে, আপনি এত রাতে এভাবে হাত ধরে রেখেছেন কেন? হাত ছাড়ুন, আমার ব্যথা করছে হাতে। ফারিস কোনো কথা না বলে আধারের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আধার একটু ভয় পেয়ে যায়, বুঝতে পারে। ফারিস সামনে যেতে থাকে আর আধার পিছাতে থাকে, একসময় দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন ফারিস বলে, একটু আগে কি বললেন আপনি আমার চাহিদা আছে আপনার থেকে? এখন সেই চাহিদা মিটিয়ে নেই কি বলেন? ফারিসের কথা শুনে আধার একটু ভয় পেয়ে যায়, আর ওর রাগী চোখ মনে হচ্ছে রক্ত বের হবে এমন চোখ। ফারিসের এমন ব্যবহার দেখে ভয় করছে, একটা শুকনো ঢুক গিলে আধার বলে, আপনি কি করছেন ফারিস? আমার কাছে আসবেন না, আপনি এরকম খারাপ না, তাহলে এমন ব্যবহার কেন করছেন? আধারের কথা শোনে ফারিস একটু কাছে নিয়ে আসে, ওকে দেয়ালের সাথে একটু চেপে ধরে বলে, আপনার কি মনে হয় ফারিস ফারহান চৌধুরী নিজের চাহিদা মিটাতে আপনার সাথে বিয়ে করেছে? শুনুন, আমি চাই তাহলে আপনার মতো 100 মেয়ে এখানে নিয়ে আসতে পারি, কিন্তু আমি মেয়েদের সম্মান করি, যদি চাহিদা থাকতো তাহলে সেটা অনেক আগে মিটিয়ে নিতে পারতাম। ফারিসের কথা শুনে আধার একটু ভাবে, সত্যি লোকটা যদি চাই তাহলে আমার সাথে যা ইচ্ছা করতে পারত, কিন্তু উনি সেটা করেন নাই। ফারিসকে শান্ত করতে আধার বলে, আসলে তখন বড় আব্বুর প্রতি রাগ ছিল, সেই জন্য আপনার সাথে এই ব্যবহার করেছি, সরি। আধারের কথা শুনে বুঝতে পারে মেয়েটা তখন রাগ করে বলে ফেলেছে, তাই ওর হাত ছেড়ে দেয়, একটু দূরে গিয়ে বলে, সরি আধার, আসলে আমার যখন মাথায় রাগ উঠে যায় তখন সব ভুলে যায়। শুনুন আধার, বড় আব্বু আপনার মায়ের সাথে কি করেছে সেই বিষয়ে আমার ধারণা নাই, কিন্তু আমি কোনো খারাপ ব্যবহার করব না আপনার সাথে, কারণ চৌধুরী বংশ রক্ত আমার শরীরে আছে বলে আমি খারাপ হয়ে যাব না। ফারিসের কথা শুনে একটু খারাপ লাগে, আসলে আধার ফারিসকে অনেক কথা বলে ফেলেছে। ফারিস সত্যি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, শুধু শুধু ওকে তখন কথা শুনতে হলো। সরি ফারিস, আসলে বুঝতে পারি নাই, তখন মামার সাথে কথা বলে মায়ের বিষয়ে শুনে একটু রাগ হয়, তাই আসলে রাগ করে বলে ফেলেছি। আধারের কথা শুনে একটু রাগ কমে যায় ফারিসের। রাগ নিয়ন্ত্রণ করে নিচে যায়, ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে আসে, বেশি ঠান্ডা হয়ে যায় নাই। ফারিস বলে, এই খাবার খেয়ে নেন, হাতে ফুলে গেছে, সমস্যা হতে পারে, এরপর ঔষধ খেতে হবে। ফারিসের কথা শুনে আধার দাঁড়িয়ে না থেকে খাটে বসে যায়। এই লোকটা অদ্ভুত, কেন এত কথা শুনে তারপর আমার খাবার নিয়ে চিন্তা করেন? 6 মাস পরে কি সত্যি আমাকে ভুলে যাবেন উনি? আধার বলে, আচ্ছা আপনি আগে নিজে খেয়ে নেন, রাতে খাবার খান নাই। তাছাড়া এই বাড়িতে পুরুষ না খেলে মহিলা খেতে পারে, না খেয়ে নেন। আচ্ছা প্রেমিকার বাড়ি থেকে খেয়ে এসেছেন বুঝি?
ফারিস একটু আধারের মুখের দিকে তাকিয়ে দেখে বেশ রাগ উঠে গেছে। মনে হয় সত্যি ভেবেছে আমি প্রেমিকার বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। ফারিস একটু হেসে উত্তর দেয়, বেশি কথা না বলে খাবার খেয়ে নেন, ঔষধ খেতে হবে। আর মাথার মধ্যে এইসব আজব চিন্তা না রেখে ঠিক করে পড়াশোনা করেন। আমি পরে খাবার খেয়ে নিব। ফারিসের কথা শুনে আধার খুশি হয়ে যায়, কারণ ফারিস প্রেমিকার বাড়িতে যায় নাই। তবে একটু খারাপ লাগে কারণ ফারিস খাবার খেতে পারে নাই। আধার বলে, আপনি আগে খাবার খান, না হলে আমি খেতে পারবো না। আমি ওনার মুখে খাবার তুলে দেয়, যদিও চামচ ধরতে একটু অসুবিধা হচ্ছে। আধারের খাবার খেয়ে নেয় ফারিস, না হলে এই মেয়ে খাবার খাবে না। ফারিস বুঝতে পারে চামচ ধরতে আধারের একটু সমস্যা হচ্ছে, তাই চামচ নিয়ে ওকে খাইয়ে দেয়। ঔষধ না খেয়ে হাত ফুলে গেছে। সবসময় বাচ্চাদের মতো না করে নিজের দায়িত্ব নিতে শিখেন, না হলে 6 মাস পরে আপনার খেয়াল রাখবে কে শুনি। ফারিসের কথা শুনে একটু মন খারাপ হয়ে যায়, তবুও সত্যি মেনে নিতে হবে। তাই আধার বলে, আরে তখন আপনার মতো এরকম একজন ফারিস ফারহান চৌধুরী খুঁজে নিয়ে বিয়ে করে ফেলব। আর আপনি ও একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবেন, যে বাচ্চা হবে না, নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। আচ্ছা, 6 মাস পরে কি আপনি বিয়ে করে নিবেন আরেকটা? ফারিস একটু হাসে, কারণ সে বিয়েতে বিশ্বাস করে না। আর আধারকে দেখার পর বিয়ে করতে আরও ইচ্ছা করে না, কারণ একটা বাচ্চা বউকে নিয়ে সারা জীবন চলা সম্ভব না। তাই ফারিস বলে, না, বিয়ে করতে পারবো না, কারণ বিয়ে বিষয়ে আমি বিশ্বাস করি না। আর একটা বউ নিয়ে যে ঝামেলা, আরেকটা বিয়ে করলে সেই বউ কেমন হবে সেটা বুঝতে পারছি না। ফারিসের মুখে বউ কথা শুনে খুশি হয়ে যায় আধার, আর ফারিস আর বিয়ে করবে না জেনে আরে খুশি হয়ে যায়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত 12টা বাজে, আধার দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েছে, রাতে খাওয়া দাওয়া করে নাই। সবাই অনেক বলেছে, কিন্তু সে একটা দানা মুখে দেয় নাই, আর তাই ঔষধ খেতে পারে নাই। ফারিস রাতে বাড়ি ফিরে আসে, রুমের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে যায়, দেখে আধার ঘুমিয়ে আছে। হাতের লাল ভাব একটুও কমে নাই, বরং ফুলে গেছে। ফারিসের এবার রাগ উঠে যায়, সে আধারে হাত টান দিয়ে তাকে তুলে নেয়। হঠাৎ হাতে টান অনুভব করে ঘুম ভেঙে যায় আধারের, চোখে খুলে দেখে ফারিস। রাগে ফারিসের চোখ লাল হয়ে গেছে, একটু ভয় পেয়ে যায় আধার কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আপনি এত রাতে এভাবে হাত ধরে রেখেছেন কেন? হাত ছাড়ুন, আমার ব্যথা করছে হাতে। ফারিস কোনো কথা না বলে আধারের হাত ধরে নিজের কাছে নিয়ে আসে। আধার একটু ভয় পেয়ে যায়, বুঝতে পারে। ফারিস সামনে যেতে থাকে আর আধার পিছাতে থাকে, একসময় দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন ফারিস বলে, একটু আগে কি বললেন আপনি আমার চাহিদা আছে আপনার থেকে? এখন সেই চাহিদা মিটিয়ে নেই কি বলেন? ফারিসের কথা শুনে আধার একটু ভয় পেয়ে যায়, আর ওর রাগী চোখ মনে হচ্ছে রক্ত বের হবে এমন চোখ। ফারিসের এমন ব্যবহার দেখে ভয় করছে, একটা শুকনো ঢুক গিলে আধার বলে, আপনি কি করছেন ফারিস? আমার কাছে আসবেন না, আপনি এরকম খারাপ না, তাহলে এমন ব্যবহার কেন করছেন? আধারের কথা শোনে ফারিস একটু কাছে নিয়ে আসে, ওকে দেয়ালের সাথে একটু চেপে ধরে বলে, আপনার কি মনে হয় ফারিস ফারহান চৌধুরী নিজের চাহিদা মিটাতে আপনার সাথে বিয়ে করেছে? শুনুন, আমি চাই তাহলে আপনার মতো 100 মেয়ে এখানে নিয়ে আসতে পারি, কিন্তু আমি মেয়েদের সম্মান করি। যদি চাহিদা থাকতো তাহলে সেটা অনেক আগে মিটিয়ে নিতে পারতাম। ফারিসের কথা শুনে আধার একটু ভাবে, সত্যি লোকটা যদি চাই তাহলে আমার সাথে যা ইচ্ছা করতে পারত, কিন্তু উনি সেটা করেন নাই। ফারিসকে শান্ত করতে আধার বলে, আসলে তখন বড় আব্বুর প্রতি রাগ ছিল, সেই জন্য আপনার সাথে এই ব্যবহার করেছি, সরি। আধারের কথা শুনে বুঝতে পারে মেয়েটা তখন রাগ করে বলে ফেলেছে, তাই ওর হাত ছেড়ে দেয়, একটু দূরে গিয়ে বলে, সরি আধার, আসলে আমার যখন মাথায় রাগ উঠে যায় তখন সব ভুলে যায়। শুনুন আধার, বড় আব্বু আপনার মায়ের সাথে কি করেছে সেই বিষয়ে আমার ধারণা নাই, কিন্তু আমি কোনো খারাপ ব্যবহার করব না আপনার সাথে, কারণ চৌধুরী বংশ রক্ত আমার শরীরে আছে বলে আমি খারাপ হয়ে যাব না।
ফারিসের কথা শুনে একটু খারাপ লাগে, আসলে আধার ফারিসকে অনেক কথা বলে ফেলেছে। ফারিস সত্যি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, শুধু শুধু ওকে তখন কথা শুনতে হলো। সরি ফারিস, আসলে বুঝতে পারি নাই, তখন মামার সাথে কথা বলে মায়ের বিষয়ে শুনে একটু রাগ হয়, তাই আসলে রাগ করে বলে ফেলেছি। আধারের কথা শুনে একটু রাগ কমে যায় ফারিসের। রাগ নিয়ন্ত্রণ করে নিচে যায়, ফ্রিজ থেকে খাবার বের করে নিয়ে আসে, বেশি ঠান্ডা হয়ে যায় নাই। ফারিস বলে, এই খাবার খেয়ে নেন, হাতে ফুলে গেছে, সমস্যা হতে পারে, এরপর ঔষধ খেতে হবে। ফারিসের কথা শুনে আধার দাঁড়িয়ে না থেকে খাটে বসে যায়। এই লোকটা অদ্ভুত, কেন এত কথা শুনে তারপর আমার খাবার নিয়ে চিন্তা করেন। 6 মাস পরে কি সত্যি আমাকে ভুলে যাবেন উনি? আধার বলে, আচ্ছা আপনি আগে নিজে খেয়ে নেন, রাতে খাবার খান নাই। তাছাড়া এই বাড়িতে পুরুষ না খেলে মহিলা খেতে পারে, না খেয়ে নেন। আচ্ছা প্রেমিকার বাড়ি থেকে খেয়ে এসেছেন বুঝি? ফারিস একটু আধারের মুখের দিকে তাকিয়ে দেখে বেশ রাগ উঠে গেছে। মনে হয় সত্যি ভেবেছে আমি প্রেমিকার বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। ফারিস একটু হেসে উত্তর দেয়, বেশি কথা না বলে খাবার খেয়ে নেন, ঔষধ খেতে হবে। আর মাথার মধ্যে এইসব আজব চিন্তা না রেখে ঠিক করে পড়াশোনা করেন। আমি পরে খাবার খেয়ে নিব। ফারিসের কথা শুনে আধার খুশি হয়ে যায়, কারণ ফারিস প্রেমিকার বাড়িতে যায় নাই। তবে একটু খারাপ লাগে কারণ ফারিস খাবার খেতে পারে নাই। আধার বলে, আপনি আগে খাবার খান, না হলে আমি খেতে পারবো না। আমি ওনার মুখে খাবার তুলে দেয়, যদিও চামচ ধরতে একটু অসুবিধা হচ্ছে। আধারের খাবার খেয়ে নেয় ফারিস, না হলে এই মেয়ে খাবার খাবে না। ফারিস বুঝতে পারে চামচ ধরতে আধারের একটু সমস্যা হচ্ছে, তাই চামচ নিয়ে ওকে খাইয়ে দেয়। ঔষধ না খেয়ে হাত ফুলে গেছে। সবসময় বাচ্চাদের মতো না করে নিজের দায়িত্ব নিতে শিখেন, না হলে 6 মাস পরে আপনার খেয়াল রাখবে কে শুনি? ফারিসের কথা শুনে একটু মন খারাপ হয়ে যায়, তবুও সত্যি মেনে নিতে হবে। তাই আধার বলে, আরে তখন আপনার মতো এরকম একজন ফারিস ফারহান চৌধুরী খুঁজে নিয়ে বিয়ে করে ফেলব। আর আপনিও একটা ভালো মেয়ে দেখে বিয়ে করবেন, যে বাচ্চা হবে না, নিজের দায়িত্ব নিজে নিতে পারবে। আচ্ছা 6 মাস পরে কি আপনি বিয়ে করে নিবেন আরেকটা? ফারিস একটু হাসে, কারণ সে বিয়েতে বিশ্বাস করে না। আর আধারকে দেখার পর বিয়ে করতে আরও ইচ্ছা করে না, কারণ একটা বাচ্চা বউকে নিয়ে সারা জীবন চলা সম্ভব না। তাই ফারিস বলে, না বিয়ে করতে পারবো না, কারণ বিয়ে বিষয়ে আমি বিশ্বাস করি না। আর একটা বউ নিয়ে যে ঝামেলা, আরেকটা বিয়ে করলে সেই বউ কেমন হবে সেটা বুঝতে পারছি না। ফারিসের মুখে বউ কথা শুনে খুশি হয়ে যায় আধার, আর ফারিস আর বিয়ে করবে না জেনে আরে খুশি হয়ে যায়। খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ফজরের আজান দিয়েছে, নামাজ শেষ করে রান্নাঘরে যায়, সবার জন্য চা রেডি করে। জরিনা খালা কাজে সাহায্য করে, নিজের রুমে চলে আসে। দেখে ফারিস রেডি, ঘুম থেকে উঠে পড়েছে। আধার বলে, আপনার কফি নিয়ে এসেছি, যদি সময় মতো কফি না খেতে পারেন তাহলে আবার বকা দিবেন, তাই কফি খেয়ে নেন। আধারের কথা শুনে কফির কাপ হাতে নেয়, আর ফারিস বলে, শুনুন, এই ফারিস ফারহান চৌধুরী সবাইকে শুধু শুধু বকা দেয় না। কেউ যদি কাজে ফাঁকি দেয় তাহলে তাকে বকা দিতে হয়, কিন্তু আপনাকে এখনো বকা দেওয়া হয় নাই, তাই এরকম কাজ করবেন না যাতে বকা খেতে হয়। ফারিসের কথা শুনে আধার একটু অভিমান করে ওয়াশরুমে চলে যায়। ফারিস ওকে ফাঁকিবাজ বলে দিল, একটু রাগ হয় ওর। 5 মিনিট পরে বেরিয়ে এসে আয়নার কাছে চলে যায়। আধার বলে, আপনি রেডি হয়ে যাবেন না, কাজে যেতে হবে, আর আমাদের কলেজে নিয়ে যেতে হবে। ফারিস কফি খাওয়া শেষ করে আয়নার কাছে যায়, নিজের চুল ঠিক করে নেয়। আর ফারিস বলে, আমি রেডি, আপনি রেডি হয়ে নিচে আসেন, লেট করবেন না কিন্তু। আর আপনাকে আমি বকা দেয় না, কারণ আপনি ফাঁকিবাজ না। কালকে রাতে একটু কথা বেশি বলেছিলেন, তাই বকা দিতে হয়েছে। আর কফি খুব ভালো তৈরি করেন আপনি, অসাধারণ। ফারিস এই কথা বলে চলে যায়। ফারিসের মুখে নিজের প্রশংসা শুনে অনেক খুশি হয়ে যায়।
তখন দরজায় কেউ নক করে আধার পিছনে তাকিয়ে দেখে তুলি এসেছে। আধার হাসি মুখ নিয়ে বলে, আরে তুলি, তুমি এখানে আর বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসে বসো। তুলি ভিতরে যায়, তবে সে খেয়াল করে আধার অনেক খুশি আজকে আর সুন্দর করে রেডি হচ্ছে, তাই একটু সময় লাগছে। আধারকে হাসি মুখে জিজ্ঞেস করে তুলি, কি হয়েছে আধার, তুমি আজ অনেক খুশি মনে হচ্ছে, কারণ কি? আর এত সুন্দর করে রেডি হয়ে কলেজে যাচ্ছ, কাহিনী কি? তুলির কথা শুনে আধার আয়নার দিকে খেয়াল করে, আসলে সে এত সেজে কলেজে কেন যাচ্ছে। আধার কখনো সাজতেন পছন্দ করে না তাহলে? আধার বলে, আসলে তুলি, আজকে আমি কফি তৈরি করে ফারিসকে দেয়, উনি আমার প্রশংসা করেন আর এইটা বলেন কফি খুব ভালো খেতে হয়েছে, তাই একটু খুশি লাগছে। তুলি একটু খেয়াল করে দেখে আধার একটু লজ্জা পেয়ে কথা বলছে, একটু মাথা নিচু করে কথা বলছে। তুলি ওর কাছে যায় আর মাথা উঁচু করে দিয়ে বলে, শুধু খুশি না তুমি আধার, অনেক খুশি। ভাইয়া একটু প্রশংসা করেছে বলে এত খুশি। তুমি ভাইয়ার প্রেমে পড়ে গেলে আধার? তুলির কথা শুনে আধার একটু অবাক হয়, সত্যি ফারিস একটু প্রশংসা করেছে বলে সে এত খুশি। আধার সবসময় ভালো কফি তৈরি করে, সবাই ওর প্রশংসা করে, কিন্তু ফারিসের কথা শুনে এত খুশি হয়ে গেছে। আধার বলে, আরে তুলি, এইসব প্রেমে পড়ে নিজের সময় নষ্ট করি না আমি। আর তোমার ভাইয়া যে রাগী, ওনার প্রেমে পড়লে জীবন শেষ। এখন চলো, খাবার খেয়ে কলেজে যেতে হবে। সকালে সবাই খাওয়া শেষ করে কলেজ যেতে হবে, তাই গাড়িতে বসে পড়ে ফারিস আর আধার এক সিটে বসে আর তুলি সামনে বসে পড়তে থাকে। আধার দেখে তুলি পড়াশোনা করছে, কিন্তু এত পড়ার চাপ নেই আজ। তাই তুলিকে জিজ্ঞেস করে আধার, তুলি, তুমি এত পড়াশোনা কেন করছো, আজকে কলেজে এত পড়ার চাপ নাই? আধারের কথা শুনে তুলি বই থেকে চোখ তুলে আধারকে বলে, এত চাপ নাই পড়াশোনার, কিন্তু নীরব স্যার অনেক পড়া দিয়েছে। ভালো করে পড়া বলতে না পারলে অনেক বকা দিবে। লোকটা এত রাগী, মনে হয় ভালো করে কথা বলতে পারে না, আর ভালো করে নোট করতে না পারলে অনেক বকা দেয়। তুলির কথা শুনে আধার একটু রাগ হয়, কারণ নীরব স্যার খুব ভালো মানুষ। আধারের সাথে অঙ্কে ভালো করে কথা বলে, তাই আধার বলে, তুলি, তুমি নীরব স্যারকে রাগী কেন বললে, স্যার অনেক ভালো মানুষ। আমার সাথে কত ভালো করে কথা বলে, আর নোট না তুললে বকা দেয় না, স্যার নিজের বাড়ি থেকে আরও নোট করে আমাকে দেয়। আধারের কথা শুনে তুলি বলে, তোমাকে নোট করে দেয়, তোমার সাথে শুধু ভালো ব্যবহার করে, না হলে সবার সাথে খারাপ ব্যবহার করে নীরব স্যার। কলেজে অনেক মেয়ে আছে, স্যার কারো সাথে কথা বলে না, শুধু তুমি ছাড়া। স্যার তোমাকে পছন্দ করে তাই। তুলি আর আধার কথা বলতে থাকে, কিন্তু ভুলে যায় গাড়িতে ফারিস বসে আছে। তুলি স্যারের বিষয়ে অনেক খারাপ কথা বলছে, কিন্তু নীরব স্যারকে নিয়ে আধার সব ভালো কথা বলে। এই বিষয়টা ফারিস বেশ বুঝতে পারে। কথা বলতে বলতে কলেজ এসে যায় ওদের, কলেজে দিয়ে ফারিস কাজের জায়গায় চলে যায়। তুলি আর আধার কলেজে ভিতরে যায়, তখন নীরব স্যার সামনে চলে আসে। নীরব স্যার বলে, আধার, তুমি আসতে এত দেরি কেন করলে? অনেক সময় ধরে অপেক্ষা করছি তোমার, আর তোমার সাথে জরুরি কিছু কথা বলতে চাই আমি। নীরব স্যারের কথা শুনে আধার অবাক হয়ে যায়, কারণ স্যার আবার তার সাথে কি কথা বলবে। তবুও জিজ্ঞেস করে আধার, স্যার আপনি বলতে পারেন কি জরুরি কথা? আধারের কথা শুনে পাশে থাকা তুলিকে স্যার যেতে বলে। তুলি একটু রাগ করে চলে যায়। নীরব বলে, আধার, তুমি অনেক ভালো একজন ছাত্রী। এবার মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য করার জন্য অনেক সিনিয়র ছাত্রী যাবে। আমি চাই তুমি যাও। নীরব স্যারের কথা শুনে একটু অবাক হয় আধার, কারণ সে এখন চৌধুরী বাড়ির বউ। সবাই তাকে কি বাহিরে যেতে দিবে, আর ফারিস সে কি যেতে দিবে? তাই নীরব স্যারকে বলে, স্যার আসলে আমি আমার বন্ধুর বাসায় থাকি, তাই ওরা এত দূরে যাওয়ার অনুমতি কি দিবে? আধারের কথা শুনে নিবর ওকে বোঝায়, দেখো আধার, তুমি অনেক ভালো একজন মেয়ে, তাই এই মেডিকেল কলেজ থেকে তোমাকে যেতে বলছি।
আর তুমি যদি যাও তাহলে আরও অনেক ঔষধ বিষয়ে জানতে পারবে আর সিনিয়র ছাত্রদের সাথে পরিচিত হতে পারবে। এইটা ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে তাই বলেছি। আর আমি সেখানে যাব, কোনো সমস্যা হবে না তোমার। নীরব স্যারের কথা শুনে একটু ভাবে আধার স্যার ভুল কিছু বলছে না। সত্যি মেডিকেল কাজে গেলে তার অনেক উপকার হবে আর নতুন জায়গায় ঘুরতে পারবে, কিন্তু ফারিস কি রাজি হবে? আধার বলে, স্যার আসলে আপনি ঠিক বলেছেন, কিন্তু আমার একটু বন্ধুর পরিবারের সাথে কথা বলতে হবে। আশা করি তারা অনুমতি দিয়ে দিবে। নীরব ওর কথা বুঝতে পারে, তবে আধার যেতে রাজি হবে সেই বিশ্বাস ওর আছে। নীরব তাই আধারকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বার দেও, রাতে ফোন করব। আশা করি তুমি যেতে রাজি হবে, তখন আর কোনো সমস্যা হলে তোমার বন্ধুর পরিবারের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? নীরব স্যারের কথা শুনে তাকে ভালো মানুষ মনে হয়েছে আর সে তার স্যার তাই নাম্বার দিয়ে ক্লাসে চলে যায়। তুলি সেখানে অপেক্ষা করছে। আরে আধার, কি হয়েছে? তোমাকে এত টেনশনে দেখাচ্ছে কেন? স্যার কি বলছে তোমাকে? তুলির কথা শুনে একটু টেনশন থেকে বাহির হয়ে যায়। ওকে বলি, আরে তুমি চিন্তা করো না, স্যার শুধু বলেছে মেডিকেল কাজে কোনো জায়গায় যেতে হবে। সেখানে অনেক সিনিয়র মানুষ যাবে, তাদের সাথে আমাকে যেতে বলেছে। আধারের কথা শুনে তুলি খুশি হয়ে যায়, কারণ এখানে অনেক সিনিয়র মানুষ যাবে। আধার তাদের সাথে গেলে অনেক কিছু শিখতে পারবে। তাই তুলি বলে, আরে আধার, এইটা অনেক খুশির সংবাদ। সেখানে অনেক ভালো সিনিয়র মানুষ থাকবে, তুমি অনেক কিছু শিখতে পারবে। আর তুমি একটু ঘুরে আসতে পারবে জায়গা থেকে। তুলির কথা শুনে আধার বলে, সেটা পারবো, কিন্তু ফারিস কি আমাকে যেতে দিবে? উনি যদি বারণ করে আমাকে? আধারের কথা শুনে তুলি হাসি দিয়ে বলে, আরে আধার, তুমি ভাইয়াকে চিনতে পারো নাই এখনো? ভাইয়া একটু রাগী, কিন্তু অনেক ভালো, তুমি যদি ভাইয়াকে বুঝিয়ে বলতে পারো তাহলে ভাইয়া রাজি হয়ে যাবে। আর বড় আব্বুকে বললে সে তোমাকে যেতে দিবে। তুলির কথা শুনে আধার একটু সাহস পায়, সে ঠিক করে বাসায় গিয়ে ফারিসকে সব বলবে। কলেজ শেষ করে বাড়িতে চলে আসে ফারিস, এখনও আসে নাই। 1 ঘন্টা পরে ফারিস রুমে আসে। আধার খুশি হয়ে বলে, ফারিস আপনি চলে এসেছেন, এত দেরি কেন করলেন? আজ কি কাজ অনেক বেশি ছিল? আধারের কথা শুনে ফারিস একটু অবাক হয়, কারণ সে প্রতিদিন এই সময় বাড়ি ফিরে। ফারিস হাত থেকে ঘড়ি খুলতে থাকে আর জিজ্ঞেস করে, আজকে আমার বাড়ি ফিরে আসা নিয়ে আপনি এত খুশি কেন? আর প্রতিদিন আমি এই সময় বাড়িতে আসি, দেরি হয় নাই আজকে? ফারিসের কথা শুনে আধার ভাবে আসলে ফারিস এই সময় বাড়িতে আসে প্রতিদিন। কিন্তু আজকে আধারের মনে হল ফারিস অনেক লেট করে ঘরে ফিরে এসেছে। আধার বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি ফ্রেশ হয়ে আসেন, তারপর বলবো। ফারিস একটু ফ্রেশ হয়ে আসে। সে আধারের কাছে যায়, ওর হাত দেখে লাল হয়ে যাওয়া অংশ এখন ঠিক হয়ে গেছে। তারপর ওকে জিজ্ঞেস করে, এখন বলেন, কি কথা বলবেন? যার জন্য আমার অপেক্ষা করে বসে আছেন আপনি বলুন। আধার একটু সাহস নিয়ে ফারিসকে বলে সে কলেজের কাজে একটা জায়গায় যেতে চাই। আরও বলে, নীরব স্যার আমাদের সাথে যাবে আর অনেক ছাদ যাবে। আমাকে যেতে হবে, তাই আপনার অনুমতি চাই। ফারিস সব কথা শুনে, কিন্তু নীরব স্যার কথাটা শুনে একটু হতাশ হয়ে জিজ্ঞেস করে, আপনার নীরব স্যার সবাইকে রেখে আপনার নাম দিয়েছে, বেশ ভালো। আর আমার অনুমতির কি দরকার? নীরব স্যার যখন যাবে তখন নিশ্চয়ই খুব ভালো করে খেয়াল রাখবে আপনার। ফারিস অনুমতি দিয়ে দিয়েছে, সেটা শুনে আধার অনেক খুশি। নীরব স্যার আমার অনেক ভালো করে খেয়াল রাখবে, আপনি জানেন স্যার অনেক ভালো। আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে আর আমাকে পছন্দ করে অনেক। স্যারের মতো কেউ কারো জীবনে থাকলে সে অনেক সুখী হবে। ফারিস একটু মলম নিয়ে আধারের হাতে লাগিয়ে দেয় আর নীরব স্যারের সম্পর্কে কথা শুনতে থাকে। কিন্তু ফারিসের একটু খারাপ লাগছে এই নীরব কথা শুনে। তাই ফারিস বলে, সেখানে গিয়ে কাউকে বিরক্ত করবেন না, নিজের খেয়াল রাখবেন।
আর আপনি চলে গেলে কেউ আমাকে বিরক্ত করবে না, একটু শান্তিতে থাকতে পারব। ফারিসের মুখে বিরক্ত কথা শুনে একটু মন খারাপ হয়ে যায় আধারের। সত্যি কি সে ফারিসকে সবসময় বিরক্ত করে? কেউ আপনাকে বিরক্ত করবে না, কিন্তু যখন বিরক্ত থেকে বিরক্ত হয়ে যাবেন তখন চলে আসব। এখন ফিরে আসব, কিন্তু 6 মাস পর আর ফিরে আসব না, তখন আপনি নিজের মতো থাকতে পারবেন। ফারিস মলম লাগিয়ে দেয়, এরপর নীরব স্যারকে ফোন করে আধার সব বলে। সে কালকে যাবে মেডিকেল কাজে। ফারিস একটু দূর থেকে দেখে নীরব স্যারের সাথে আধার বেশ হেসে হেসে কথা বলছে। সে কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। সরি আধার, আমি হয়তো আপনার জীবনে ভুল মানুষ। 6 মাস পরে নিশ্চয়ই নীরব স্যারের মতো ভালো মানুষ আসবে। আধার সকালে উঠে মেডিকেল কাজে বের হয়ে গেছে, আর ফারিস ঘুমিয়ে আছে, তাই ওকে বিরক্ত করে নাই। 1 ঘন্টা পর বাসের কাছে গিয়ে পৌঁছে যায় নীরব, সেখানে অপেক্ষা করতে থাকে। স্যার, আমি চলে এসেছি, আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, সরি। আরে সরি বলতে হবে না, তুমি সঠিক সময়ে চলে এসেছো, আর আমি মনে করেছি তুমি আসবে না। নীরব স্যারের সাথে কথা বলে বাসে উঠে যায়, একটা সিটে বসে যায় সে। পাশে একটা মেয়ে থাকে, সিনিয়র আপু, তার সাথে একটু কথা বলে আধার। হাই আপু, আমি আধার। তোমার নাম কি আপু? পাশে থাকা মেয়েটা একটু হাসি দিয়ে ওকে হাই বলে। হাই, আমার নাম দিশা। তোমার সাথে পরিচয় হলে ভালো খুশি হলাম। বাস নিজের রাস্তা অনুযায়ী চলতে থাকে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি বেলা অনেক হয়ে গেছে, নিশ্চয়ই ফারিস ঘুম থেকে উঠে পড়েছে। উনি কি কফি খেয়েছে? আর জরিনা থালা সব রান্না একা করতে পেরেছে? ফারিসের কাজের জায়গায় দেরি হয়ে যাবে না তো? পাশে সিটে বসে থাকা দিশা দেখে আধার কি নিয়ে চিন্তা করছে, তাই দিশা জিজ্ঞেস করে, কি হয়েছে আধার, তুমি এত চিন্তা কেন করছো? কিছু কি হয়েছে? দিশা আপুর ডাক শুনে একটু নরমাল হয়। আমি কেন ফারিসকে নিয়ে চিন্তা করব? 6 মাস পরে চলে যাব, তখন উনি নিশ্চয়ই কফি না খাওয়া ছাড়া থাকবে না। দিশাকে একটু হাসি মুখে জবাব দেয় আধার। আরে দিশা আপু, কোনো সমস্যা হয় নাই, আসলে এত দূরে যাচ্ছি তাই বাড়ির জন্য চিন্তা হচ্ছে। আধারের কথা শুনে দিশা একটু ফ্রি হয়ে ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিছু মনে না করলে একটা জিজ্ঞেস করি, নীরব স্যার তোমার কে হয়? মানে স্যার, আর তুমি কি রিলেশন করো? দিশার কথা শুনে আধার অনেক অবাক হয়, এইসব কি বলছে? নীরব স্যারের সে রিলেশন করবে ভাবতে কেমন লাগছে, আর ফারিসের সাথে এখনো ডিভোর্স হয় নাই। আধার বলে, নীরব স্যারের সাথে আমি রিলেশন করব এইটা কখনো সম্ভব না। আর স্যার আমার টিচার, ওনার বিষয়ে এইসব কল্পনা করি না আমি। আধারের কথা শুনে দিশা বলে, আসলে এই মেডিকেল কাজে সব সিনিয়র মানুষ যায়, তুমি জুনিয়র, আর বাসে ওঠার পর থেকে নীরব স্যার তোমার দিকে তাকিয়ে আছে, তাই মনে করেছি তুমি আর নীরব স্যার রিলেশন করো। দিশা আপুর কথা আধার একটু নীরব স্যারের দিকে তাকায়, সত্যি স্যার তার দিকে তাকিয়ে আছে। কিন্তু কেন স্যার, কেন তার দিকে তাকিয়ে থাকবে? আধার বলে, আমার মনে হয় স্যার এমনি আমার দিকে তাকিয়ে আছে। আর এদিকে কি অনেক ছাত্রী আছে, স্যার সবাইকে দেখছে। স্যার সবাইকে দেখছে না আধার, শুধু তোমাকে দেখছে। আর তুমি স্যারের বিষয়ে কি ফিল করো সেটা আমি জানি না, কিন্তু মনে হয় স্যার তোমাকে পছন্দ করে। দিশা আপুর কথা শুনে আধার একটু টেনশন করে, আসলে নীরব স্যার আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমি এখন বিবাহিত, স্যারকে কি এই কথা বলে দিব? কিন্তু ফারিস বলতে নিষেধ করেছে, তাহলে কি করব? আচ্ছা স্যার, যদি কখনো এইসব পছন্দ কথা বলে তাহলে আমি না করে দিব। ফারিস ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে আধারকে ডাকতে থাকে, আধার আমার কফি নিয়ে আসেন। আধার। ফারিসের ডাক শুনে জরিনা কফি নিয়ে যায়। আর জরিনা বলে, এই নেও ফারিস বাবা তোমার কফি। জরিনা থালাকে দেখে ফারিস অনেক অবাক হয়ে যায়, জরিনা খালা কেন কফি নিয়ে আসলেন? ফারিস জিজ্ঞেস করলেন। জরিনা খালা তুমি কফি নিয়ে আসলে যে আধার কোথায়? ও তো সবসময় কফি নিয়ে আসে। আধার, ও তো মেডিকেল কাজে বাহিরে চলে গেছে, আসতে দেরি হবে বলেছে। জরিনা খালার কথা শুনে মনে হলো আধার আজ কাজে যাওয়ার কথা।
সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই ডাক দেয় নাই মনে হয়। ফারিস বলে, আচ্ছা খালা তুমি যাও, আমি কফি খেয়ে নিব। ঠিক আছে ফারিস বাবা, আর কিছু লাগলে আমাকে বলবে। ঠিক আছে। জরিনা থালা চলে গেছে। ফারিস চেয়ারে বসে কফি খাচ্ছে, কিন্তু কফি আজ ভালো হয় নাই কারণ আধার তৈরি করে নাই। সকালে খাওয়া শেষ করে গাড়িতে উঠে বসে যায়। তুলি আসে। তুলি তুই আজ আমার সাথে বসে গেলি, আধার এখানে বসবে। ভাই আধার বাহিরে গেছে, তুমি কি ভুলোর গেলে তাই এখানে বসতে পারি। তুলির কথা শুনে মনে পড়ছে আধার নাই, এখন কি হয়েছে তোর? ফারিস সব জায়গায় আধারকে কেন চাই তোর? 6 মাস পরে ও চলে যাবে, সো আধারের কথা আর ভাবতে পারবি না তুই। আচ্ছা তুলি তুই মেডিকেল কাজে বাহিরে কেন গেলি না? আধার গিয়েছে শুধু। আরে সেখানে সবার যাওয়ার অনুমতি নাই, শুধু সিনিয়র মানুষ যেতে পারবে, আর আধার গিয়েছে কারণ নীরব স্যার তাকে যেতে বলেছে। আর সেখানে নীরব স্যার আছে, তাই আধারের কেন সমস্যা হবে না সেখানে। তুলির মুখে নীরব স্যার নাম শুনে একটু রাগ হয় ফারিসের। এই আধারের প্রতি এত টান কেন স্যারের? কলেজে কি অন্য ছাত্রী নাই? আজব। বিকাল হয়ে যায়, আধার গাড়ি করে সেখানে পৌঁছে যায়। সবাই গাড়ি থেকে নেমে যায়, নিজের রুমে চলে যায়। আধার একটু ফ্রেশ হয়ে রুমে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে এখন ফারিস নিশ্চয়ই বাড়ি ফিরে আসবে, কিন্তু এই টাইমে বাড়ির সবাই ঘুমিয়ে থাকে, ওনাকে খাবার গরম করে দিবে কে? ফারিস বাড়ি ফিরে আসে, সবাই ঘুমিয়ে আছে, কিন্তু আজকে তার খিদে লাগে নাই, কিন্তু কেন সেটা জানে না। আচ্ছা আধার কি পৌঁছে গেছে? ঠিক করে ঔষধ খেয়েছে, একটা ফোন করব। আচ্ছা ফোন করি। হঠাৎ করে ফোনে ফারিসের নাম্বার দেখে খুশি হয়ে যায়। আধার ফোন রিসিভ করে। আপনি বাড়ি ফিরে এসেছেন, এখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, খাবারকে গরম করে দিবে। জরিনা খালাকে বলেন খাবার দিতে আপনাকে। আধারের কথা শুনে ফারিস একটু হাসে, মেয়েটা এখনও তার টেনশন করছে। ফারিস একটু হেসে উত্তর দেয়, টেনশন করবেন না আধার, আমার খিদে লাগে নাই, আর জরিনা খালা আছে, তাকে ডেকে নিব। আচ্ছা আপনি মেডিসিন নিয়েছেন আর ঠিক করে খাবার খাবেন। আপনার আমাকে নিয়ে টেনশন হচ্ছে, আমাকে মিস করছেন সত্যি করে বলুন। ফারিস কিছু বলতে যাবে, তখন আধারের ফোনে একটা পুরুষের কণ্ঠ আসে। ফারিস কিছু বলতে যাবে, তখন আধারের ফোনে একটা পুরুষ কণ্ঠ আসে। একটু চুপ হয়ে যায়। নীরব দেখে সবাই খাবার খেয়ে নিও, কিন্তু আধার এখনো রুম থেকে বের হয় নাই। তাই ওর রুমে ঢুকে যায়। আরে আধার তুমি এখানে, সবাই খাওয়া দাওয়া করছে, যাও খেতে যাও। দেরি করে খাবার খেলে শরীর খারাপ করবে। হঠাৎ করে নীরব স্যারের কণ্ঠ শুনে আধার পিছনে ফিরে তাকায়। ফোন হাতে রেখে বলে, আরে স্যার আপনি এসেছেন, আসলে শরীর একটু টায়ার্ড তাই এসে রেস্ট নিতে রুমে চলে এসেছি। রেস্ট নিলে শুধু হবে? খাবার খেতে হবে না? সবাই খাবার খেতে বসেছে, চলো। আর কার সাথে ফোনও কথা বললে? তোমার পরিবারের কারো সাথে? আধার এখন কি বলবে? ফারিসের কথা বলতে পারবে না, কারণ বিয়ের বিষয়ে কিছু জানাতে ফারিস বারণ করে দিয়েছ। তাই আধার মিথ্যা কথা বলে, আসলে স্যার তুলি ফোন করেছে, ও আমার জন্য টেনশন করছে, তাই তুলির সাথে কথা বলছিলাম। আপনি খাবার খেতে যান, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। নীরব স্যার চলে যায়। আধার ফোন কানে দেয় আর ফারিসকে জিজ্ঞেস করে, আপনি খাবার খেয়ে রেস্ট নেন, আমি খাবার খেতে যাই, না হলে নীরব স্যার আবার রাগ করবে। ফারিস ফোনও আধার আর নীরব কথা শুনছে, বুকের মধ্যে একটু কষ্ট অনুভব করছে। কারণ নীরব স্যার হয়তো ফারিসের চেয়ে ভালো করে আধারের কথা চিন্তা করে। ফারিস জিজ্ঞেস করে, আচ্ছা আপনার নীরব স্যার মনে হয় অনেক খেয়াল রাখে আপনার। আসলে আপনাকে নিয়ে একটু টেনশন হচ্ছে তাই কল দিয়েছি, কিন্তু এখন মনে হয় আমার টেনশন করার কিছু নাই, কারণ আপনার নীরব স্যার খুব ভালো করে আপনার খেয়াল রাখবে। আর আপনাদের যদি বিরক্ত করে থাকি তাহলে সরি। ফারিস কি বলল আধার কিছু বুঝতে পারে নাই, কারণ নীরব স্যার খেয়াল রাখছে বলে কি ফারিস ফোন করতে পারে না? সত্যি উনি অদ্ভুত। আধার খাবার খেতে যায়, খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে। আসলে আজকে কোনো কাজ নাই, জায়গা অনেক দূরে, তাই বাস দিয়ে আসতে আসতে বিকেল হয়ে গেছে। তাই কাল থেকে কাজ শুরু করবে। রুমে এসে ব্যাগ থেকে বই বের করে পড়তে থাকে।
ফারিস নিজের রুমে বসে আছে। আজ রুম একটু বোরিং লাগছে, মনে হয় কিছু একটা মিসিং, কিন্তু কি? হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। ফারিস দেখে বড় আব্বু দাঁড়িয়ে আছে। ভিতরে আসতে পারি এমপি সাহেব? বড় আব্বু, তোমার আমার রুমে আসতে হলে অনুমতি নিতে হবে। আর আমি সবার কাছে এমপি হলেও আমার বড় আব্বুর কাছে এখনো সেই ছোট ফারিস, তাই এইসব এমপি সাহেব বলে ডাকবে না। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। আর তোর কাছে আসতে দরজায় নক করে আসি, কারণ তুই আমার উপর রাগ আছে কি নাই সেটা বুঝতে। আমি সবার উপর রাগ করে থাকতে পারি, কিন্তু আমার প্রিয় বড় আব্বুর উপর না। আর আমার রাগ, অভিমান, কেয়ার সবার কাছে মূল্যহীন বড় আব্বু। কি হয়েছে তোর ফারিস? দুঃখের সাথে কথা বলতে তোকে দেখি নাই আগে। আধার নেই বলে ওকে মিস করলি? একটা ফোন কর আধারকে। আধারকে ফোন করেছি, উনি ঠিক আছেন। আর ওখানে আধারের কেয়ার করার অনেক মানুষ আছে। আর যদি বলে দুঃখ নিয়ে কথা বলার কথা, তাহলে আজকে একটু কাজের প্রেশার ছিল, তাই কথাগুলো এমন মনে হচ্ছে। ফারিস, তোর কোন কথা টাদ হয়ে বললি আর কোন কথা মন খারাপ নিয়ে বললি সেটা তোর বড় আব্বু বুঝতে পারে। কিন্তু মন খারাপের মূল কারণ তোকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এই বিষয়ে কথা বলা বাদ দাও, তুমি কিছু বলতে এসেছো বলো। ওহে আচ্ছা শোন, আমাদের কোম্পানির পুরানো কর্মচারী আশরাফ আলী মেয়ের বিয়ে, ওর পড়াশোনার সব খরচ তুই দিলি, এখন পরশু ওর বিয়ে, সবাই তোকে যেতে বলেছে। সত্যি? আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে? মেয়েটা কত বড় হয়ে গেছে। আচ্ছা, ওর বিয়েতে যেতে হবে, কিন্তু এখন যেতে ইচ্ছা করছে না। ফারিস, তোকে যেতে হবে। আশরাফ অনেক করে তোকে যেতে বলেছে, কালকে তোকে যেতে। কালকে থেকে বিয়ে হয়ে গেলে পরের দিন বিকালে চলে আসবি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, চলে যাব, কোনো সমস্যা নাই, কিন্তু জায়গায় কোথায়? সিলেটে একটা ছোট গ্রামে ওর বাড়ি। তোকে ড্রাইভারকে ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমি যাই তাহলে। বড় আব্বু চলে গেছে। ফারিস বিছানায় শরীর ছেড়ে দিয়ে শুয়ে রয়েছে। অন্য সময় থাকলোর হয়তো সিলেটে যেতে রাজি হতো না, কিন্তু এখন বাড়িতে অনেক বোরিং লাগছে, তাই একটু ঘুরে আসতে চাই। আধার একটু রেস্ট নেয়, পরে বাহিরে চলে আসে। সবাই আগুন জ্বালিয়ে এই সুন্দর রাত উপভোগ করছে। আসলে শহরে এখন গরম চলছে, কিন্তু গ্রামে একটু ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। আর এই গ্রাম পাহাড়ের কাছে, তাই একটু শীত করছে। একটা চাদর মুড়ি দিয়ে আগুন কাছে যায়। আধারকে দেখে দিশা বলে, আরে আধার, তুমি এত সময় কোথায় ছিলে? সবাই এখানে আনন্দ করছে আর তুমি রুমে গিয়ে বসে আছো। আধার একটু হেসে দিশাকে বলে, সরি দিশা আপু, আসলে একটু রেস্ট নিতে রুমে গিয়েছি, কিন্তু এখন পুরো রাত এনজয় করতে চাই। কি সুন্দর পরিবেশ! অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা এই নাও, একটু চা খেয়ে নাও, অনেক শীত পড়েছে। আমি চা খেতে থাকি আর সবাই গান করছে, নাচ করছে, সেটা দেখতে থাকি। নীরব দেখে সবাই মধ্যে একটা সুন্দরী রমণী বসে আছে, একটা চাদর গায়ে দিয়ে নিভু নিভু আলোতে এত সুন্দর দেখাচ্ছে, মুখ যেন কোনো পরী বসে আছে। নীরব আনমনে বলে উঠে, আমার সিন্ধুফুল। আধার পরিবেশ উপভোগ করছে, সবাই গান করছে। এবার আধারকে গান করতে হবে, সবাই তাই বলছে। আরে আমি গান বা নাচ করতে পারি না, তোমরা সবাই শুধু বিরক্ত করছো। আমি সত্যি কিছু পারি না। তখন নীরব এসে বলে, সবাই গান না হয় নাচ কিছু একটা করছে, তোমাকে করতে হবে। তুমি বরং নাচ করো। সবাই ওকে বলছে কিছু করতে। আধার কি করবে? নাচ করতে চাই। নীরব কাছে যায় আর আধার বলে, স্যার একটা ভালো গান ছাড়েন, রবীন্দ্রনাথ সঙ্গীত জাতীয় কোনো গান দেন। নীরব একটা গান ছাড়ে, আধার অনেক সুন্দর করে নাচ করে, সবাই অবাক হয়ে যায়। এত সুন্দর নাচ কেউ করতে পারে? একদম প্রফেশনাল ডান্সার মতো, দারুণ হয়েছে। সবাই ওর নাচ দেখে মুগ্ধ হয়ে যায় আর নীরব শুধু তাকিয়ে দেখছে আধারকে। আধার নাচ শেষ করে নিচে নেমে আসে, সবাই ওর নাচের প্রশংসা করছে। তখন নীরব আসে, স্যার আপনি অনেক সুন্দর গান বাজালেন। ধন্যবাদ। নীরব একটু হেসে বলে, বাহ, সব গুণ তাহলে আমার সুন্দর গানের, কিন্তু তুমি এত সুন্দর করে নাচ করলে সেটা। সত্যি আধার, ভেরি গুড ডান্সার তুমি। আরে স্যার আপনি কি বলেন? আমি এত ভালো ডান্স করতে পারি না। ছোটবেলা নাচের শখ ছিল, তাই শিখা হয়েছে। বড় হয়ে পড়াশোনা চাপে শখের কথা ভুল গেছি।
কিন্তু আজ অনেকদিন পর সবার কথায় নাচ করেছি। ধন্যবাদ সবাইকে নাচ করতে বলেছে, তোমাকে না হলে এত ভালো নাচ মিস করতাম সবাই। আধার একটু হেসে নীরব স্যারের সাথে কথা বলতে থাকে, সবাই একপাশে আড্ডা দিচ্ছে। অন্যদিকে ফারিস ঘুম থেকে উঠে যায় রেস্ট নিবে বলে, বিছানায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারে নাই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়, সবাই টিভি দেখছে, সবার সাথে একটু সময় কাটাতে থাকে। জরিনা খালাকে ডাকে ফারিস। জরিনা খালা, আমার কাপড় একটু আয়রন করে দাও, কালকে সিলেটে যেতে হবে। জরিনা ডাক শুনে আসে। আচ্ছা ঠিক আছে ফারিস বাবা, তোমার রুমে গিয়ে কাপড় আয়রন করে দিতে যাচ্ছি। ফারিসের বাবা সব শুনে জিজ্ঞেস করে, ফারিস কোথায় যাবে তুমি কালকে? আসলে আব্বু পরশু আশরাফ চাচার মেয়ে টুনির বিয়ে, তাই সিলেট যেতে হবে। টুনি এত বড় হয়ে গেছে, ওর বিয়ে। আশরাফ আমাদের অনেক বিশ্বস্ত লোক, ওর মেয়ের বিয়েতে তোর যাওয়া দরকার। ফারিস বাবার সাথে কথা বলে রুমে চলে যায়। জরিনা খালাকে কাপড় দেখিয়ে দিতে হবে, না হলে ওর সব আয়রন করে ফেলবে। অপরিচিত একটা মানুষ ফোন করে, পুলিশ অফিসার ফোনে। হ্যালো স্যার, আপনার কথা মতো ফারিস ফারহান চৌধুরীকে যারা খুন করতর চেয়েছে তাদের লুকিয়ে রেখেছি। আর কি করতর হবে স্যার? শোনো, কালকে ফারিস সিলেটে যাচ্ছে, এইটা সঠিক সময় ওকে খুন করার। আর ওই গ্রামে কোনো হাসপাতাল নাই, সো ফারিসকে মারলে কোনোভাবে বাঁচতে পারবে না। এবার কাজে যেন কোনো ভুল না হয়। স্যার কাজ ঠিক করে হয়ে যাবে, কিন্তু আমার টাকা? কাজ শেষ হলে টাকা পেয়ে যাবে, কিন্তু ফারিস যেন বেঁচে ফিরতে না পারে। রাতে খাবার খেয়ে ফারিস রুমে যায়, যখন ঘুমাতে যাবে তখন সোফার দিকে চোখ যায়। আজ সোফা ফাঁকা, কারণ আধার রুমে নাই। ফারিস মনে মনে টেনশন করে আর বলে, আধার নিশ্চিত ঘুমিয়ে পড়েছে, অবশ্যই ওর নীরব স্যার ওর অনেক কেয়ার করে, এতক্ষণ না ঘুমালে বকা দিবে। আধার, আশা করি 6 মাস পরে যখন তুমি চলে যাবে তখন নীরব স্যারের মতো কোনো ভালো মানুষ তোমার জীবনে আসবে। আধার রাতে সবার সাথে আড্ডা দিয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ে, সকালে ঘুম ভেঙে যায়, গ্রামে যেতে হবে। তাই সবাই বাহিরে যায়, সেখানে নীরব স্যার সবাইকে ডাক দেয়। শোন সবাই, এই গ্রামে আমরা এসেছি, গ্রামে মানুষ যারা অনেকে অসুস্থ, তারা উন্নত চিকিৎসা সেবা থেকে দূরে। আবার অনেক মানুষ রোগী, কিন্তু তারা সঠিক কি রোগ হয়েছে সেই বিষয়ে জানে না। আমরা তাদের চেক আপ করব এবং তাদের রোগ সম্পর্ক নিয়ে অবগত করব। তাই আমাদের সবাইকে দুটো দলে ভাগ হয়ে যেতে হবে, যাতে গ্রামে প্রত্যেক মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়। সবাই নীরব স্যারের কথা শুনে খুশি হয়ে সবাই 2 টিমে ভাগ হয়ে যায়। নীরব চাই আধার তার সাথে থাকুক, কারণ আধার তার কাছে থাকলে সে তার সাথে সময় কাটাতে পারবে। তাই নীরব বলে, আমার এই কাজের জন্য একজন সহযোগী লাগবে, তাই আধার হবে আমার কাজের সহযোগী। আর আধার নতুন, তাই ওকে সব কাজ বুঝিয়ে দিতে হবে, তাই আধার আমার সহযোগী। আধার, তোমার কোনো সমস্যা আছে? সবাই নীরব স্যারের কথা শুনছে, আধার ও শুনে, কিন্তু নীরব স্যারের সহযোগী হতে হবে। আধার চাই নীরব স্যার থেকে দূরে থাকতে, কারণ সে মনে করে নীরব স্যার তার প্রতি একটু ফুটবল হয়ে পড়েছে। কিন্তু স্যার যখন বলে দিয়েছে তাকে সহযোগী হতে হবে। আধার একটু হাসি দিয়ে বলে, স্যার আমার কি সমস্যা থাকবে, আপনি যখন বললেন তাহলে আমি রাজি। আর স্যার, আমি নতুন, আপনার সাথে থাকলে অনেক বিষয় শিখতে পারবো এই আশা করি। নীরব কথা শুনে খুশি হয়ে যায়, সে মনে মনে ভাবে আধার নিশ্চয়ই ওকে পছন্দ করে, তাই যেতে রাজি হয়ে গেছে। নীরব বলে, ওকে সবাই রেডি হয়ে যাও, গ্রামে যেতে হবে। ফারিস সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় আর রেডি হয়ে যায়, কারণ তাকে সকাল সকাল বের হতে হবে। গ্রামের রাস্তা অনেক দূরে, নিচে নেমে দেখে বাড়ির সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। ভালো হয়েছে তোমরা সবাই এখানে, আসলে আমি গ্রামের জন্য বের হব, এমনি অনেক লেট হয়ে গেছে। আর কালকে বা পরশু মধ্যে ফিরে আসবো আশা করি। বড় আব্বু বলে, আচ্ছা ঠিক আছে তুই যা, কিন্তু সাথে কাউকে নিয়ে যা, আর কিছু বডিগার্ড নিয়ে যেতে হবে। রাজনীতিতে শয়ুর অভাব নাই, তাই কেয়ারফুল থাকতে হবে। তুমি টেনশন করো না বড় আব্বু, আমি ফাহিমকে নিয়ে যাবে আর বডিগার্ড যাবে আমার সাথে,
আর গ্রামে মোবাইল নেট থাকবে না, তাই ফোন দিলে ধরতে পারবো না, তোমরা টেনশন করবে না। আচ্ছা ঠিক আছে, তুই এখন নাস্তা খেয়ে যায়। বাড়ির সবাই নাস্তা করে ফারিস গ্রামের জন্য রওনা দেয়। হঠাৎ পুলিশ ফরিদ সেই অপরিচিত লোককে ফোন করে। স্যার, ফারিস ফারহান চৌধুরী গ্রামের জন্য বের হয়ে গেছে, আপনি যদি বলেন তাকে রাস্তায় শেষ করে দেয়। আরে পুলিশ, এত তাড়াতাড়ি কেন? ফারিস সাথে বডিগার্ড থাকবে, তখন কিছু করা যাবে না। একবার গ্রামে যেতে দাও, যখন কেউ থাকবে না তখন হামলা হবে, কাল এই ফারিস মারা যাবে। ওহ, যতদিন বেঁচে থাকবে ততদিন শান্তি নেই আমার মনে। একবার ফারিস মরে গেলে সব আমার। আধার গ্রামে এসে কাজ করতে থাকে, নীরব স্যারকে সাহায্য করতে থাকে। গ্রামের মানুষের সাথে বেশ ভালো কথা হয়েছে, তার সবাই ওর ভালো ব্যবহার জন্য খুব পছন্দ করছে। নীরব নিজের কাজ রেখে আধারের কাছে আসে। সে আধার যে কাজ দিয়েছি সেটা শেষ করতে পারলে গ্রামের সবাই তোমাকে অনেক পছন্দ করছে। খুব ভালো, এই জন্য তোমাকে এত পছন্দ করি আমি। নীরব স্যারের সব কথা বেশ ভালো বলেছে, কিন্তু আধারকে পছন্দ করে মানে? আধার জিজ্ঞেস করে, স্যার আপনি আমাকে পছন্দ করেন মানে? ঠিক বুঝতে পারি নাই। নীরব মুখ ফসকে কি বলে ফেলেছে সেটা বুঝতে পারে, সে পরিস্থিতি নরমাল করতে চেষ্টা করে। আসলে আধার, তুমি ছাত্রী হিসাবে অনেক ভালো আর সবার সাথে এত ভালো ব্যবহার করো, তাই একজন ভালো মানুষ হিসাবে তোমাকে পছন্দ করি। ওহ স্যার, সরি, আমি অন্য কিছু ভেবেছি। আচ্ছা, কেউ কি তোমাকে পছন্দ করতে পারে না মানে তোমার প্রেমে পড়তে পারে? তুমি যথেষ্ট সুন্দরী আধার। নীরব স্যারের কথা শুনে আধার একটু ভাবে, স্যার আমার প্রতি সত্যি মনে হয় ফুটবল হয়ে পড়েছে। স্যারকে পুরো সত্যি বলতে পারবো না, কিন্তু ঠকাতে পারবো না। তাই আধার বলে, স্যার প্রেমে পড়লে ছ্যাঁকা খেতে হবে, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। সো আমি কারো সাথে প্রেম করতে পারবো না। আধারের কথা শুনে নীরব নিজের কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আধার অন্য কাউকে পছন্দ করে মানে? বাকি অংশ পরের পর্বে।